হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি ক্যাপ্টেন সেরিনা প্রেজেন্টস দি ক্যাপ্টেন শো উইথ ইবনুলের আজকের এপিসোডে নিয়ে এসেছি এমন একটি ব্র্যান্ড যেটি ছোট্ট একটি ফেসবুক পেজে ৩,০০০ টাকা ইনভেস্ট করে আজ ১০টি শোরুমের মালিক। চিন্তা করতে পেরেছেন? সেই ব্র্যান্ডটি আর কোনোটাই না, সেটি হচ্ছে দেখতেই পাচ্ছেন অ্যাডজেক্টিভ বাংলাদেশ। এবং অ্যাডজেক্টিভ বাংলাদেশের ওনার্সরা আমার সামনে বসে আছে এবং আমি যে মাথায় ব্যান্ডানা পরে আছি এটাও অ্যাডজেক্টিভ বাংলাদেশের এবং খুবই ভালো লাগছে পরে, অ্যাকচুয়ালি অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে। তাদের প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু জানবো এবং তাদের বিজনেস যে মাত্র ৩,০০০ টাকা ইনভেস্ট করে তারা কিভাবে 10টা শোরুমের মালিক হলো এই গল্পটাও আমরা জানতে পারবো। এবং যারা কিনা এই শোটা দেখছেন, যারা কিনা নতুন বিজনেস শুরু করেছেন, অনেকে হতাশ হয়ে গিয়েছেন, তারা অ্যাকচুয়ালি এই শোর স্টোরিগুলো দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে গ্রো করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাই এই ব্র্যান্ডের স্টোরি সম্পর্কে জানতে। এই ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ বাংলাদেশ। তো আমার সামনে এখন বসে আছে অ্যাডজেক্টিভ বাংলাদেশের ওনার্স, দুইজন পার্টনার। একজন হচ্ছেন মিস্টার অর্থি, আরেকজন হচ্ছেন মিস্টার সাগর। কেমন আছেন ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো প্রথমেই একটু আপনাদের পরিচয়গুলো যদি আমাদের একটু জানাতেন। যে প্রথমে মিস্টার অর্থি, আপনার পরিচয় কি যদি বলতেন। আমার ফুল নেম হচ্ছে মোহাম্মদ নূর সিফাত মনির অর্থি। আমি অ্যাডজেক্টিভ বাংলাদেশের হচ্ছে সিইও এবং ফাউন্ডার। আর ছোটখাটো বলতে গেলে ছোট একজন মানুষ। আচ্ছা, সাগর ভাই? আমি মোহাম্মদ সাগর, আমি হচ্ছে অ্যাডজেক্টিভ বাংলাদেশের কো ফাউন্ডার এন্ড হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। সো আচ্ছা, তো মোটামুটি আমরা পরিচয় জানতে পারলাম। এখন হচ্ছে আমরা গভীরে যাব, অ্যাকচুয়ালি আপনাদের ব্র্যান্ড সম্পর্কে জানবো। তো প্রথমেই একটা জিনিস যেটা বললাম যে ৩,০০০ টাকা থেকে আপনারা শুরু করেছেন এবং আজকে 10টা শোরুমের ওনার আপনারা, তখন কি অ্যাকচুয়ালি ভাবতে পেরেছিলেন যে আপনাদের বিজনেস এত বড় হবে? ফার্স্ট অফ অল হচ্ছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ যে পর্যন্ত আল্লাহ নিয়ে আসছে সবকিছুর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। সামনে যা হবে তাও ইনশাআল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আপনাদের বিজনেস শুরু করেছিলেন কবে? মেইন স্টোরিটা হচ্ছে 2020 সালে যখন লকডাউন চলতেছে, আমরা বাসা থেকে বের হইতে পারতেছিলাম না। তো আমরা একসাথে সবাই এলাকার ছোট ভাই, আমরা নিজেরা, আমরা তো হচ্ছে অ্যাপ্রক্স 14 বছর ধরে ফ্রেন্ড। তো লকডাউনের সময় সবাই একসাথে একটা ছাদের উপরে আড্ডা দিতাম, সময় ওইখানেই কাটাইতো সবাই একসাথে। তো ওইখানেই আড্ডার একটা মাঝখানে আমাদের প্ল্যান আসলো, এমনিতেও হচ্ছে কিছু তো করতে হবে, লকডাউনের সিচুয়েশন, সময় পাচ্ছিলাম সবাই, পড়ালেখাও তেমন একটা ছিল না। তো আমরা দেখা যায় কথায় কথায় আড্ডার মাঝখানে একটা প্ল্যানিং হলো। আমার এক ছোট ভাই, আমরা তারপর হচ্ছে আমরা ফ্রেন্ডরা একসাথে, বড় ভাইও ছিল। তো ওইখানেই আমাদের একটা বিজনেস প্ল্যান হয় যে আসলে কিছু একটা করা দরকার, কিছু একটা আমরা করি। তো ওইখান থেকে আমাদের হচ্ছে একটা চিন্তা আসলো যে আমরা ক্যাপ নিয়ে কিছু একটা করি। আমরা এটা সিলেক্ট করার আগে, প্রোডাক্ট যে আমরা কি নিয়ে শুরু করব এটা সিলেক্ট করার আগে আমরা একটু মার্কেট রিসার্চ করি। হ্যাঁ, অর্থি প্লাস হচ্ছে আমরা দুজন রিসার্চ করে দেখি যে না, ক্যাপটা তেমন একটা বেশি বাংলাদেশের মার্কেটে ওরকম ভাবে অনলাইনে কেউ সেল করতেছে না। অফলাইনে হয়তো দেখা যায় শপে গেলে দেয়, কিন্তু ওইখানে কিন্তু ডিজাইনের যে ভেরিয়েশন প্লাস হচ্ছে কোয়ালিটি এনশিওর করা এগুলো কিন্তু ছিল না। সো আমরা এই ক্যাপটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি রাখি। তো তখনও কিন্তু আমাদের মাথায় এটা ছিল না যে আমরা পরেও কিছু করব। তো ক্যাপ নিয়ে আমরা শুরু করি। ইভেন আমরা হচ্ছে অর্থি ওর বাসা থেকে 1500 টাকা নেয়, মেবি ওর আম্মুর কাছ থেকে, আর আমি আমার আম্মুর কাছ থেকে 1500 টাকা নিই। টোটাল 3000 টাকা দিয়ে আমরা যে ক্যাপ নিতে, ঠিক আছে, আমরা দুইজন হচ্ছে সকালবেলা উঠে, লকডাউনের কিন্তু সিচুয়েশন চলতেছে, গাড়ি টাড়ি তেমন একটা নাই, চলে না, ঠিক আছে, খুব দেখা যায় কষ্ট করে আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে কোনো একটা জায়গায় আমরা যাই। হ্যাঁ, গিয়ে হচ্ছে খুঁজতে সারাদিন মোটামুটি চলে যায়। তো আমরা কিছু ক্যাপ কালেক্ট করি যে একটু ডিফারেন্ট ডিজাইন, কোয়ালিটি কোথায় পাবো। তো খুঁজতে আমরা হচ্ছে একটা জায়গায় পাই, ঠিক আছে। তো ওইখান থেকে আমরা কিছু ক্যাপ নিই, তারপর হচ্ছে আরো কয়েকটা জায়গা থেকে আমরা ক্যাপ সোর্স করি। তো কোয়ালিটি ইনশিওর করার জন্য আমরা অনেক সময় দিই। আমরা চাচ্ছিলাম যে মার্কেটে আমরা যেহেতু আসবো, টোটালি একটা ডিফারেন্ট কিছু নিয়ে আসতে, ইউনিক কিছু কোয়ালিটি থাকবে আর হচ্ছে ডিজাইনটা অ্যাভেলেবেল থাকবে না। তো এইখানে আমরা দুইজনে ওদিন নিয়ে আসলাম। তো আমরা অর্থি হচ্ছে টোটাল ফটোগ্রাফি বা ছবির যে ব্যাপারটা টোটালি ওর কনসেপ্ট থেকে এটা হয়, ঠিক আছে, এটার মধ্যে আমি নেই, আমি হচ্ছে বাকি সব কাজে যেটা আমাদের তো সেক্টর আলাদা করা, কোন কাজ কি করবে। সো এই আপনার ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এভরিথিং হচ্ছে ও দেখে, মার্কেটিং, ব্র্যান্ডিং, হ্যাঁ মার্কেটিং এর দিকগুলো আমি দেখি, ও থাকে ওটার মধ্যে আমাকে অ্যাডভাইস দেয়। আচ্ছা, বিজনেস তো শুরু করলেন, তো এত নাম থাকতে অ্যাডজেক্টিভ তো অ্যাকচুয়ালি একটা ইংলিশ গ্রামারের একটা ওয়ার্ড বলা যায় বা একটা টপিক বলা যায়। তো অ্যাডজেক্টিভ নামটা কেন আসলো মাথার মধ্যে? সর্বপ্রথম হচ্ছে আমি যখন নামের পিছনে একটু ঘাটাঘাটি করি, তখন আমার মাইন্ডসেটটা ছিল এরকম কোনো নাম দেওয়া যেটা হচ্ছে একটু ডিফারেন্ট থাকবে। তো নামটার মধ্যে এরকম কিছু থাকবে যেটার মধ্যে দোষ গুণ সবকিছুই থাকবে।
ঠিক আছে। সো আমি তখন চিন্তা করলাম যে দোষ গুণের আসলে এটাকে কি বলে, তখন এটা তো আসলে আমরা জানি এটা বিশেষণ। তো বিশেষণ না দিয়ে আমি জিনিসটা যদি এটা ইংলিশটা অ্যাডজেক্টিভ, সো ওয়াই নট অ্যাডজেক্টিভ। তো তখনই আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে অ্যাডজেক্টিভ নামটা দিই, তারপর থেকে অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম। এখন থেকে পর্যন্ত অ্যাডজেক্টিভ নামই আমরা। আসলে অ্যাডজেক্টিভ নামটা কিন্তু ব্র্যান্ড হিসেবে ঠিক আছে খুব স্ট্রং একটা নেম, যেটা কিনা অ্যাকচুয়ালি ব্র্যান্ডকে খুবই ফোকাস করে। সো নামের সিলেকশনটা খুব ভালো ছিল এবং আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে শপিং ব্যাগটা। শপিং ব্যাগের ডিজাইনটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব পছন্দ হয়েছে। শুরুর দিকে আপনাদের ব্র্যান্ডটাকে আলাদা করে শুরু করতে মানে কি কি বিশেষ কৌশল নিয়েছিলেন আপনারা? কারণ নর্মালি তো আপনার মার্কেটে আরো অনেক ব্র্যান্ড আছে, সো ওই সব ব্র্যান্ড থেকে আপনাদের মানে ইউনিক সেলিং প্রোডাক্টটা কি, অ্যাকচুয়ালি আপনারা ইউনিক কেন? আমরা অন্যদের থেকে আলাদা হিসেবে বলতে পারেন যে আমাদের যেই ফটোশুট কন্টেন্টের যে আইডিয়াটা, তারপর হচ্ছে ভিডিওগ্রাফির আইডিয়াটা, দেন থেকে শুরু করে যে আমরা যে প্রোডাক্টগুলো আমরা সেল করি এগুলোর সে প্রপার ডিজাইনিং এবং প্রপার কোয়ালিটিটা ইনশিওর করা, এগুলো টোটালি ছিল আমাদের নিজেদের আয়ত্তে। সো এই জন্য আমাদের মাইন্ডসেটটাও ছিল যে আমরা এমন কিছু করবো যেটা আমরা মার্কেটে ফার্স্ট কামার হিসেবে থাকবো। সেক্ষেত্রে আপনি তখন বলতে পারেন যে আমরা বিভিন্ন অন্যান্য ব্র্যান্ড থেকে ডিফারেন্ট, পুরো মানে টোটালি ক্রাউড থেকে আমরা সবসময় মাইন্ডসেটে থাকতো আমরা একটু ডিফারেন্ট ভাবে থাকবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যে আমি ডক্টর ইউনুসের একজন বড় ফ্যান বলতে পারেন। ডক্টর ইউনুস একটা কথা বলেছিল যে আপনার যদি কোনো বিষয়ের প্রতি যদি কোনো অভিজ্ঞতা না থাকে, বাট ওই জিনিসটার প্রতি যদি আপনি ইন্টারেস্ট থাকেন, সো ওই বিজনেসে আপনি সবার আগে ফোকাস হন। সেখানে যদি আপনি লোকসানও করেন সেটার মধ্যে আপনার কোনো আক্ষেপ থাকবে না, কারণ এটা আপনার নিজের ট্যালেন্ট দিয়ে আপনি কাজটা করেছেন। বাট আপনি যদি লাভবান হন সেটার মধ্যে স্যাটিসফ্যাকশন আপনি অনেক বেশি থাকবে আপনার। তো সেখান থেকে হচ্ছে আপনি বলতে পারেন যে ডিফারেন্ট যে বিষয়টা, আমরা কাস্টমারদেরকে কেন ডিফারেন্ট জিনিসটা শো করতেছি, আমরা কেন ক্রাউড থেকে ডিফারেন্ট। তো এই ব্যাপারটাই হচ্ছে তার এই কথাটাকে আমাকে অনেক বেশি মোটিভেট করে। সেখান থেকে হচ্ছে আমরা যাই করি না কেন এটা আমাদের মাইন্ডসেটটা ওরকম ভাবেই আমরা এক্সিকিউটিভ করি। যাক, খুবই সুন্দর যে আপনি এত জ্ঞানীগুণী একটা মানুষের একটা কথাকে আপনি নিজের মধ্যে আয়ত্ত করে অ্যাকচুয়ালি ব্র্যান্ডটাকে গড়ে তুলেছেন। এটা আসলে খুবই মানে বলা যায় ইন্সপায়ারেটিভ একটা বিষয়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই যে মাত্র আপনাদের স্টোরি যেটা শুনলাম যে আপনারা একটা ফেসবুক পেজ থেকে শুরু করেছেন, এই যে ফেসবুক পেজ থেকে শুরু করলেন, করার পরে এই যে এখন যে 10টা শোরুম, প্রথম শোরুমটা দেওয়ার সময় এই সাহসটা আসলো কিভাবে? অ্যাকচুয়ালি মানে কিভাবে চিন্তা করলেন যে আমি ফেসবুক পেজ থেকে ডিরেক্ট আমি এখন শোরুমে চলে যেতে পারি? এই বিষয়টা আমরা যখন চিন্তা করি যে আউটলেট দিব, প্রথমে তো আমরা হচ্ছে নিজেরা যখন বিজনেস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, হ্যাঁ, মানুষের একটা চাহিদা আছে যে মানুষ চাচ্ছে যে আমরা আরো সামনের দিকে আগে যাই। আমরা কিন্তু কাস্টমারের সাপোর্ট না পেলে আমরা কখনোই এতটুকু আসতে পারতাম না। হ্যাঁ, সবই কিন্তু আমাদের কাস্টমারের উসিলায় হচ্ছে আমরা এতটুকু আসছি, আল্লাহ আমাদের নিয়ে আসছে। তো ফিজিক্যাল আউটলেট দেওয়ার প্রথমই রিজন হচ্ছে কাস্টমারের ট্রাস্ট অর্জন করা। কারণ দেখা যায় অনলাইনে অনেক পেজ, অনেকে হচ্ছে কাস্টমারের টাকা নিয়ে নিচ্ছে, স্ক্যাম হচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে তো এই মানে স্ক্যামের যে ব্যাপারগুলা বা কাস্টমার ট্রাস্ট গেইন করার যে ব্যাপারগুলা, তো এই জিনিসটা আমরা একটু দ্রুত করতে যাচ্ছিলাম। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা চাচ্ছিলাম যে কাস্টমার আমাদেরকে ফিজিক্যালি রিচ করতে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা বড় স্টেপ নেই যে আমরা ফিজিক্যালি যাই। আমরা চাইলে কিন্তু অনলাইনে থাকতে পারতাম। আমাদের কিন্তু অনলাইনে এখনো আলহামদুলিল্লাহ 10টা আউটলেট হওয়ার পরও ভালো একটা রেসপন্স। মানে বিষয়টা কি, আমি এটা কেন বললাম যে যেই এরিয়াতে হচ্ছে আমি আউটলেট গুলো দিচ্ছি তারা কিন্তু এক সময় যারা এখন আমাদের আউটলেট ভিজিট করে তারা কিন্তু অনলাইনের কাস্টমার ছিল। তো দেখা যায় 10টা জায়গায় আমাদের আউটলেট হওয়ার কারণে 10টা জায়গার কাস্টমার কিন্তু তারা অনলাইন থেকে নিচ্ছে না। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না যে আমার কাস্টমার কমে গেছে, আমাদের কিন্তু ডে বাই ডে কাস্টমার ইনক্রিজ হচ্ছে, আমরা কিন্তু মানুষের সাপোর্ট পাচ্ছি। তো আমাদের মেইন টার্গেট এটাই ছিল যে আমরা কাস্টমার ট্রাস্ট গেইন করবো, কারণ অনলাইনে এখন বাংলাদেশের যে সিচুয়েশন অনেক পেজ মানে অনেক বুড়ি পেজ। আমি তো নিজেই তো অ্যাকচুয়ালি আমি যখন অনলাইনে অর্ডার করতে যাই আমি নিজেই ভয় পাই যে একটা শার্ট এটা হয়তো মডিফিকেশন করে ডিজাইন করে এমন ভাবে তৈরি করেছে দেখলে মনে হবে ওয়াও কত সুন্দর, বাট অর্ডার করার পরে দেখি যে অ্যাকচুয়ালি কাপড়টা তেমন একটা ভালো না। সো অ্যাকচুয়ালি আপনারা এই চ্যালেঞ্জগুলো কিভাবে ফেস করেছেন যে কাস্টমার অ্যাকচুয়ালি আপনার ট্রাস্টের কথা বলছিলেন, এই ট্রাস্টটা করলো কিভাবে অ্যাকচুয়ালি প্রথমে অনলাইন থেকেই? আমরা প্রথম থেকে হচ্ছে নিজেদের উপর একটা কনফিডেন্স আসছিল আমাদের উপর যে আমরা কাস্টমারদেরকে যা দিব সেটা 100% ওকে কিনা, কারণ ওই প্রোডাক্টটা আমি নিজেও পড়তেছি। সো আমি যে প্রোডাক্টটা পড়তেছি ওইটা আমি আমার কাস্টমারদেরকে পড়াইতে পারবো। সো এটার উপর আমার একটা কনফিডেন্স ছিল, যার কারণে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিছি। সো এখনো দিচ্ছি, মাঝে মাঝে অ্যাডভান্স নেই, বাট আমাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিই। আমরা আমাদের কাছে কনফিডেন্ট ছিলাম যে আমরা কাস্টমারদেরকে যা দিতেছি এটা অবশ্যই একটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট অবশ্যই হবে, যার কারণে কাস্টমার যাতে দেখে সাথে সাথে পারচেজটা করতে পারে অনলাইনে। তো আপনাদের যে এই যে অ্যাডজেক্টিভ আপনারা ক্যাপ থেকে শুরু করেছেন ঠিকই, কিন্তু ক্যাপের পরও এই যে আমি এখন একটা ড্রপ শোল্ডার পরে আছি, আপনি একটা ড্রপ শোল্ডার পরে আছেন এবং মাথায় হচ্ছে
ব্যান্ডানা। হ্যাঁ, ব্যান্ডানাটা পরে খুব মানে ইউনিক লাগছে আমার কাছে, কারণ আমি এর আগে কোনো ব্যান্ডানা পরিনি, আজকে ফার্স্ট টাইম পড়ছি। এবং অ্যাকচুয়ালি আমি কিন্তু জিটিএ 5 এ এই ব্যান্ডানাটা পড়তে দেখেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ স্যান অ্যান্ড্রেসে দেখেছি। তো আজকে আমি পড়তে পেরে খুবই মানে আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো এই যে এই ইউনিক প্রোডাক্টগুলা, এগুলা নিয়ে যে আপনারা কাজ করছেন, আপনাদের আর কি কি প্রোডাক্ট আছে? তো বিষয়টা হচ্ছে কি, আমাদের ফার্স্ট স্টার্ট তো ক্যাব থেকে আমরা শুরু করলাম। আমাদের ফার্স্টে থেকে প্ল্যান ছিল যখনই আমরা বিজনেসটা শুরু করি যে আমরা স্ট্রিট ওয়্যার রিলেটেড কিছু একটা করবো, আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করবো। তো আমাদের এইমটাই ছিল ওইটা। তো ওই এইমটাকে রিচ করার জন্য আমাদের যা যা করার প্রয়োজন আমরা সব মানে শুরু করে দিয়েছি, আলহামদুলিল্লাহ চলতেছে। আমরা হচ্ছে ড্রপ শোল্ডার আনলাম ফার্স্ট হচ্ছে দুইটা ডিজাইনের মতো 2000 এটা মনে হয় 21-22 দিকে, এক্স্যাক্টলি আমার মনে নাই, এরকম টাইমে হবে। তখন ড্রপ শোল্ডারের কোনো মানে তেমন কোনো কম্পিটিশন ছিল না, আমরা ফার্স্টের লাইন আপের মধ্যেই ছিলাম বলা চলে, একেবারে টপ হয়তো বা 2-3 এর মধ্যেই আমরা ছিলাম যারা মানে ড্রপ শোল্ডার আপনার সোশ্যাল মিডিয়াতে আসা শুরু করছে। তো ট্রেন্ড সেটারের মধ্যে আমরা ছিলাম। তো একটা কাস্টমারও জানে যারা আমাদের ওল্ড কাস্টমার। তো আমরা ড্রপ শোল্ডার যখন লঞ্চ করলাম তখন থেকে মানে দুইটা ডিজাইন যখন নিলাম, মানে কাস্টমারের এত রেসপন্স, আমরা জাস্ট মানে মাথা 2 দিনের মধ্যে আমাদের সব প্রোডাক্ট শেষ। আমরা তো মানে মার্কেটে আবার হচ্ছে ফ্যাব্রিক সোর্স করার জন্য চলে গেছি, আবার এটা রিস্টক করতে হবে, নতুন ডিজাইন আনতে হবে। তো ওইখান থেকেই শুরু। তো তারপর হচ্ছে আমরা ড্রপ শোল্ডার, তারপর হচ্ছে মেন্স ওয়্যারের ব্যাগি প্যান্টস। যখন আমরা ব্যাগি প্যান্টস গুলো আনি মার্কেটে, তখন কিন্তু ব্যাগি প্যান্টসের সেম ড্রপ শোল্ডার যখন আমরা আনি, ব্যাগি প্যান্টস গুলো আনি। তারপর হচ্ছে জগার্সের আমাদের কিন্তু মানে জগার্সেরও ভালো রেসপন্স। তারপর ক্যাপস, যখন ক্যাপসের ব্যাপারটা আমরা মানে ড্রপ শোল্ডারে এত চাহিদা চলে আসছে যে আমরা ক্যাপসেটটা ভুলে গেছি যে ক্যাপস আমাদের আনতে হবে। সো আমরা হচ্ছে বলা চলে ক্যাপসের এটা বাদই হয়ে গেছিল। তো যখন আমরা দেখলাম যে না এগুলোও আমরা করতেছি, স্ট্রিট ওয়্যারের হচ্ছে ড্রপ শোল্ডার, ক্যাপস, ব্যান্ডানা, ঠিক আছে। তো এগুলো আনার পর আমরা হচ্ছে ক্যাপটা আবার নতুন করে স্টার্ট করলাম। আগে আমরা সোর্স করতাম, এখন আমরা ম্যানুফ্যাকচার করি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং। ওয়াও, এটা খুবই মানে এটা আসলে মানে এক সময় আপনারা সোর্সিং করে অ্যাকচুয়ালি বিজনেসটা করেছেন, এখন আপনারা ডেভেলপ করে এমন ভাবে বিজনেসটাকে সেটআপ করেছেন যে আপনারা এখন নিজেরাই প্রোডাকশনে চলে গিয়েছেন। সব প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং। আমরা ড্রপ শোল্ডার, ক্যাপস, আপনি ব্যান্ডানাটা যে পরে আছেন এটাও কিন্তু আমাদের বাংলাদেশে বানানো না, আমাদের ম্যানুফ্যাকচার করা, বাট এগুলো আমাদের হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা। আচ্ছা, এটার হচ্ছে কোয়ালিটি এভরিথিং আমরা চেষ্টা করি অলওয়েজ কাস্টমারকে বেটার কিছু দিতে। আমরা কিন্তু চাই না কাস্টমার আমাদের প্রোডাক্ট নেওয়ার পর তার হচ্ছে একটা ব্যাড রিভিউ, আমরা কখনোই চাই না। আমরা চাই আমাদের চেষ্টা সবসময় আমাদের সর্বোচ্চটা থাকে। তো দর্শক, এই ঘটনা শুনে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন, আমি নরমালি দেখি যে অনেক বিজনেস নিয়ে নরমালি কাজ করি। সো বিভিন্ন বিজনেসে দেখা যায় যে ফেইল্ড হওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা মনে করে যে আমি যেই খাবারটা তৈরি করছি সেই খাবারটা আমি জোর করে একটা কাস্টমারকে খাওয়াবো, বাট বিজনেস অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত না। এই বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে মানুষ কি খেতে চাচ্ছে, এই বিজনেস চিন্তা করেছে আমি সেটা মানুষকে খাওয়াবো। কিন্তু আমরা যে ভুলটা করি যে আমরা যে প্রোডাক্টটা তৈরি করি সেটা জোর করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করি, বাট এটা এভাবে কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস কাজ করে না। সো আপনাদের এই থিমটা কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট একটা থিম ছিল, যে আপনারা আগে মার্কেট রিসার্চ করেছেন, মানুষ আসলে কি খেতে চায় সেই মানুষের রুচিটাকে নিয়ে আপনারা কাজ করেছেন, তারপরে অ্যাকচুয়ালি আপনাদের বিজনেসটাকে গ্রো করেছেন। এটা খুব ভালো একটা আইডিয়া। তো আপনারা যে এই বিজনেসটা শুরু করলেন এই লকডাউনের সময়, তো এর আগে অ্যাকচুয়ালি আপনাদের পজিশন কি ছিল, আপনারা এর আগে কি করতেন? বেসিক্যালি আমি বিজনেসের আগে স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্ট আছি। আমি 2 বছর হবে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, 3 বছর হবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এর আগে হচ্ছে আমি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে ছিলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আমি বিএসসি কমপ্লিট করেছি আসানুল ইউনিভার্সিটি থেকে। তো এই তো আমার পরিচয়, আমি একজন স্টুডেন্ট ছিলাম। আমার বিজনেসের আগে হচ্ছে আমার ফোকাস ছিল যে আমি একজন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি একজন গার্মেন্টস এর কোনো একটা জব করব, আমার ফোকাসটা ছিল তখন ওই দিকেই, যে আমার বিজনেসের আগে আমি গার্মেন্টস রিলেটেড কোন একটা সেক্টরে আমি জব করব, এটা হচ্ছে আমার ফোকাস ছিল। বাট বিজনেসে যে আমরা শিফট হব, আমরা যে বিজনেসটাই আমাদের মেইন ফোকাস হবে, এটা তখন পর্যন্ত আমাদের মেইন গোল ছিল না। বিশেষ করে আমার মেইন গোল ছিল না। আমার মেইন গোল ছিল যে আমি ব্যাকগ্রাউন্ড ছিল যেহেতু টেক্সটাইল, আমার জব করার ইচ্ছা ছিল, জব করার ইচ্ছা। বিজনেস আসলে শখের বশে করে এখন প্রফেশনাল হয়ে গেছে। জিনিসটা টোটালি আমি মূলত শখের বশে ছিল। আর আমার যে পার্টনার, ওর অনেক স্টোরি আছে যেগুলো হয়তো আপনারা শুনবেন। তো আচ্ছা, আপনার স্টোরিটা শুনি যে আপনি অ্যাকচুয়ালি মানে বিজনেস শুরু করার আগে কি করতেন? আমার স্টোরি আসলে আমি বিজনেস শুরু করার আগে অনেক কিছুই করছি। এর মধ্যে হচ্ছে আমি যদি বলি একদম ফার্স্টে আমাদের 2019 থেকে আমার মোটামুটি 2016-17 দিকে, তখন থেকে আমার মানে জবের শুরু। আমি হচ্ছে সবসময় চাইতাম যে নিজে কিছু করব, জব বা এখন দেখা যায় বিজনেসের জন্য অবশ্যই ওই যে আমি বললাম যে 1500 টাকা দিয়ে আমরা হচ্ছে মানে 1500-3000 টাকা দিয়ে বিজনেস শুরু করি। তো ওইটাও যে ধরেন মানে সাহস তো ছিল না 16-17 দিকে, তখন তো আমরা আসলে স্কুলে দিকে আর কি,
ঠিক আছে, শেষের দিকে। তো ওই টাইমে আমি যে বাসা থেকে টাকা নিব ওটার কোনো স্কোপ ছিল না, আমার জব করতে হবে, জবের জন্য তো টাকা প্রয়োজন নেই। তো আমি হচ্ছে ওই টাইমে দেখবেন ফুড পান্ডা নারায়ণগঞ্জে প্রথম আসছিল। আচ্ছা আচ্ছা। আমি 3 মাসের মতো ফুড পান্ডা জব করছি। আমার ফ্রেন্ডের সাইকেল ছিল, আমি যখন ওর বাসায় গেছি আমি দেখছি আর কি, তো ওরা বলছি তুই আমার দে, আমি জব করা এটা আমি তো টাকাটা দিয়ে দিব, সমস্যা নেই, সাইকেল আমি কিনে নিব, আমি আগে জব করি। তো ওর একটা মানে আমার লাইফে অনেক বড় একটা অবদান, ও আমার সাইকেলটা দিচ্ছে উইদাউট মানে কোনো টাকাই রাখেন। তো আমার ফ্রেন্ডের নামটা বলি, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে কনক। তো আমার হচ্ছে সাইকেলটা দেয়, আমি সাইকেল নিয়ে ওরা হচ্ছে জবে ঢুকি। আমি 3 মাসের মতো জব করে আমার হচ্ছে জবে মানে এত কষ্ট, একদম রোদ ছিল, আমার এই হাতগুলো পুরা কালো হয়ে গেছিল, টোটালি একদম ব্ল্যাক শুকাই গেছিলাম, মানে একদম চাপা টাপা ভাঙা, ওর ফেসের দিকে তাকানো বাজে অবস্থা। ওজন মনে হয় 6-7 কেজি কমে গেছিল ফার্স্টে। তো 3 মাস করার পর আমার শরীরে আর কুলাইতেছে না, কখনো এরকম হার্ড মানে জব করিনি, স্ট্রাগল করিনি। আমার বাসা থেকে আমারে বলছে, মানে বাসা থেকে এটা আমার করতে বলেনি, বাট আমি তারপরে করছি, কারণ আমার হচ্ছে যে কিছু আর্ন করতে হবে, বাসা থেকে টাকা নিবো এরকম মানে সেই জিনিসগুলো আমার আগে থেকে যখন পড়ালেখা করতেছি এসএসসির পরে আমার হচ্ছে আর মানে বাসা থেকে টাকা নেওয়ার মতো কোনো ইন্টেনশন নাই, আমার নিজের কিছু করতে হবে। তখন থেকে আমি এরকম ফুড পান্ডার ছাড়ার পর যখন শরীরে কুলাচ্ছে না, তো ফুড পান্ডা ছেড়ে দিলাম। তারপর হচ্ছে আমি আমাদের এখানে একটা মানে ফেমাস গার্মেন্টস আছে নিট কনসার্ন, তো ওইখানে হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে জয়েন করি একজন পরিচিত ইসের মাধ্যমে। সবগুলো আমি নিজে নিজেই, ঠিক আছে, আমি নিজে নিজে ট্রাই করে হচ্ছে জবে ঢুকি। কিন্তু ওইখানে হচ্ছে দেখা যায় মানে গার্মেন্টস এর এনভায়রনমেন্ট একটু অন্যরকম, তো আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না। আর আমি জবের জন্য আসলে আমার মেন্টালিও আমি প্রিপেয়ার্ড না যে আমি জব করবো, আমার সবসময় চিন্তা বিজনেস করবো। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই হচ্ছে বিজনেস করে, আমার দাদা বা আমার বাবা আমার চাচা সবাই বিজনেসম্যান, সবাই বিজনেস করে, ছোটখাটো যেরকম পজিশন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো আমি হচ্ছে এই ইসের পরে ওইখানে বেশি দিনই করতে পারলাম না। পরে হচ্ছে আমি আরেকটা গার্মেন্টস সেক্টর যাই, ওইখানে আরেকটু ভালো পজিশনে, ওইখানে হচ্ছে মোটামুটি একটা মিনি গার্মেন্টস ছিল, টোটাল দায়িত্বটা আমার উপরে ছিল। ওইখানে আমি মোটামুটি 2-3 মাসের মতো করি। তো ওই টাইমটার মধ্যেই হচ্ছে যখন আমি ওইখানে জব করছি, এর মাঝখানে হচ্ছে আমার এই ইসের ব্যাপার বিজনেস করবো, তো এর মাঝখানে হচ্ছে আমাদের এই অ্যাডজেক্টিভের স্টার্টিংটা হয়। হ্যাঁ, তো ওইখানে পর আমি ওই জব ছেড়ে দিই। হ্যাঁ, এটা কিন্তু করোনার মাঝখানের ব্যাপারগুলো, তো করোনা তো হুট করে চলে আসে, তো সিচুয়েশন হুট করে নষ্ট হয়ে যায় আর কি। মানে এরপরেই অ্যাকচুয়ালি মানে অ্যাডজেক্টিভের রান শুরু। মানে চিন্তা করা যায় যে আপনি জাস্ট ফুড পান্ডায় জব করবেন বলে একটা সাইকেল জাস্ট কোনোভাবে ম্যানেজ করার ট্রাই করছিলেন, এবং সেখান থেকে আজকে অ্যাকচুয়ালি 10টা আউটলেটের মালিক। মানে তখন কি অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ তখন কি আপনি ভাবতে পেরেছিলেন যে এই ফুড পান্ডার সাইকেল থেকে আমার আসলে টাকার সাইকেল ঘোরা শুরু, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি এখন মানে সাইকেল কি এখন গাড়ি হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। তো আমি যতটুকু জানি যে মিস্টার অর্থি ভাই, হ্যাঁ, আপনি অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি যে আন্টিকে মনে হয় একটা গাড়ি গিফট করেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো মানে অ্যাকচুয়ালি আন্টির বিষয়ে আসতেছি, ঠিক আছে। তো প্রথমেই একটা বিষয় আপনাকে বলে রাখি, আপনি যে বিজনেস শুরু করলেন বা প্রফেশনাল বিজনেস শুরু করবেন, তো আপনার ফ্যামিলি থেকে আপনার সাপোর্টটা কি ছিল? ফ্যামিলি থেকে সাপোর্টটা ছিল বলতে আমার আব্বু আম্মু বা আমার ফ্যামিলির পার্সন যারা ছিল তাদের প্রথম কথা ছিল যে তুমি পড়াশোনাকে ফোকাস রেখে তুমি যা মন চাই করো, বাট তোমার পড়াশোনা যাতে তোমার ওকে থাকে সবকিছু থেকে, ঠিক আছে। তোমার পড়াশোনার মধ্যে যদি আমরা যদি কোনো ঘাটতি দেখি তখন সবকিছু বাদ। তো আমার যেহেতু আমার প্রথম ফোকাস, ফার্স্টে বললাম যে আমার প্রথম ফোকাস ছিল আমি জব করবো, তো আমি পড়াশোনা নিয়েই ফোকাস ছিলাম। বলতে পারেন যে আমি টুকটাক একটু ভালো স্টুডেন্টের কাতারে ছিলাম আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে যখন বিজনেসে ফোকাস হয়ে যায়, তো তখন টোটালি বিজনেসে ফোকাস। আচ্ছা, তো আন্টিকে যে আপনি একটা গাড়ি গিফট করেছেন এই বয়সে, মাত্র 2 বছর হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আজকে বিজনেস করে আপনি আপনারা 10টা শোরুম দিয়ে এখন আবার ফ্যামিলিকে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন। তো আন্টিকে যখন গাড়িটা গিফট করেছেন, আন্টির অনুভূতিটা অ্যাকচুয়ালি কেমন ছিল? আলহামদুলিল্লাহ, প্রথম যখন আমি গাড়িটা কিনছিলাম, তো প্রথম 1 মাস আমি গাড়িটা নিয়ে আমার একটা ফ্রেন্ডের বাসায় রাখি। ফ্রেন্ড হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, তো তার বাসায় গাড়িটা রাখি, কারণ গাড়িটার পিছনে আমার ইন্টেনশন ছিল আমি গাড়িটা কিনে হচ্ছে জানুয়ারি মাসে, আর আমার প্ল্যান ছিল যে আমি 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের দিন আমি আমার আম্মুকে গাড়িটা গিফট করবো। তো এই জন্য আমি 1টা মাস ওয়েট করি যে আমি একদম ভালোবাসা দিবসের দিনই হচ্ছে আম্মুরকে একটা ভালোবাসা দিব। তো লাইফে ওরকম কোনো সাকসেস হয়তো ফ্যামিলিকে দিতে পারি নাই, সো ইন্টেনশনটা ছিল এরকমই যে এমন কিছুই দিব যেটা একটা ছেলের সব থেকে বড় স্বপ্ন থাকে। একটা ছেলের জীবনে সব থেকে বড় স্বপ্ন থাকে গাড়ি বাড়ি এগুলাই থাকে। সো আমার লাইফে প্রথম স্বপ্ন ছিল যে আমি গাড়ি কিনবো। সো গাড়িটা কিনে হচ্ছে 1টা মাস ফ্রেন্ডের বাসায় রাখার পর 14 ফেব্রুয়ারির দিন সকালবেলা আমি গাড়ি নিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসি। আম্মুকে বলছিলাম যে আমি ঢাকা যাচ্ছি, একটা কাজ আছে, আমি আবার আসতেছি। তো আমার আম্মু হচ্ছে একজন গভর্নমেন্ট হাই স্কুল হেডমাস্টার, তো ওনার জব হচ্ছে স্কুল টিচার, যেহেতু হেডমাস্টার, সো ওনার জবটা হচ্ছে স্কুলে। সো তিনি তখন স্কুলে ছিলেন, আর আমিও ওই স্কুল থেকে বেড়ে ওঠা, ঠিক আছে। ওইখানে যত স্যার টিচার যারাই ছিলেন তারা ওইখানে যত স্যার টিচার ছিলেন ওনারা সবাই হচ্ছে আমার স্যার।
আচ্ছা, স্কুলের নামটা কি একবার বলে ফেলুন। আমি আইটি গভ হাই স্কুল থেকে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে হচ্ছে আমি পাস করে এসেছি। তো 2016 সালে হচ্ছে আমি কমপ্লিট করেছিলাম। সো আচ্ছা, গাড়ির যে বিষয়টা, তখন আম্মুকে বলছিলাম, আম্মু তুমি একটু আসো, আমি তোমার স্কুল আসতেছি। আম্মু বললো কি হয়েছে, তুমি হঠাৎ করে স্কুল আসবা, কি হয়েছে? তো আমি বললাম যে একটা প্রবলেম হয়েছে, একটু আমি তোমার স্কুল আসতেছি, তো তুমি একটু রেডি থাকো, একটা সমস্যা হয়েছে। আম্মু তো একটু টেনশন করে গেছে যে কি সমস্যা। আমি বলছি তুমি স্কুলই থাকো। আর আমার প্ল্যান ছিল, আর আমার ড্রিম ছিল, আমি যদি লাইফে কোনো সাকসেস করি সেটা আমি আমার স্কুলের সবার সামনে, আমার যত স্যাররা ছিল সবার সামনে, যাতে আমি আমার আম্মুকে সবার সামনে একটা গর্ববোধ করাতে পারি যে আমিও কিছু একটা করতে পারছি লাইফে। তো তখনই হচ্ছে আমি গাড়িটা নিয়ে ডিরেক্ট স্কুলের ভিতরে মাঠে চলে যাই। তো আমাকে হচ্ছে দারোয়ান যারা ছিলেন তারা আমাকে চিনেন, তো তারা দেখে অবাক হয়ে গেছে, গাড়ি নিয়ে তো ঢুকায়, এমনিতেই নিয়ে এসে স্কুলের ভিতর। আমি গাড়ি নিয়ে ঢুকে গেছি। তো প্রথম আমি গাড়ি থেকে বেরোয় ডিরেক্ট হচ্ছে আম্মুর রুমে চলে যাই, পারমিশন নিয়ে ঢুকি রুমে। তো আম্মুকে বললাম, আম্মু একটু বাইরে আসো, তোমার সাথে একটু কথা আছে। আম্মু তো ভাবতেছে কি নাকি, আম্মু তো মানে মিটিং ছিল, মিটিং চলতেছিল, মিটিং এর অবস্থায় আম্মু উঠে এসে, আর তখন ব্যাক ক্যামেরাতে একটা ভিডিও ছিল, হয়তো ভিডিওটা আমার পার্সোনাল প্রোফাইলে শেয়ার করা আছে, তো ওইখানে হচ্ছে আপনি দেখতে পারবেন। তো তখন আম্মু আসে, আম্মু তো দেখে টোটালি শকড যে গাড়ি স্কুলের ভিতর কিভাবে কি। তো আমি বলি যে এটা তোমার আমি কিনছি, ঠিক আছে। তখন আসলে টোটালি মোমেন্টটা ছিল একদম স্পিচলেস ছিল আমার লাইফে। আলহামদুলিল্লাহ, যদি কোনো সাকসেস হয়ে থাকে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার বড় সাকসেস যে আমি আমার বাবা মার জন্য কিছু একটা করতে পারছিলাম। এই খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগলো স্টোরিটা শুনে, যে অ্যাকচুয়ালি আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার মায়ের জন্য অ্যাকচুয়ালি আপনি এই জিনিসটা এত গ্রো করছেন। এবং সত্যি, এবং সবারই উচিত অ্যাকচুয়ালি, দিন শেষে আমরা যাই করি না কেন, দিন শেষে সবকিছু কিন্তু নিজের ফ্যামিলির জন্যই, নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য। তো আমি ইমোশনাল হয়ে গেছি যে আমি আসলে সিচুয়েশনটা একটু ফিল করলাম অ্যাকচুয়ালি কেমন। এই সিচুয়েশনটা আসলে বলে বোঝানোর মতো না আসলে, যে ওই সিচুয়েশনটা যখন একটা ছেলে যখন ফেস করে, তখন ওই একটা ছেলেই বলতে পারে যে এটার অ্যাকচুয়াল ফিলিংটা আসলে কি। আমি আসলে এটা বলে আসলে বোঝাতে পারবো না। বিজনেস ধরেন আপনারা শুরু করলেন, আমরা তো জানতে পারলাম যে অ্যাকচুয়ালি 10টার মতো শোরুম এখন অলরেডি রানিং। সো প্রথম যখন শোরুমটা দিতে যাবেন, শোরুম দিতে তো অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্সের প্রয়োজন আছে, শোরুম সেটআপের প্রয়োজন আছে, একটা ফান্ডিং এর প্রয়োজন আছে। সো এই ফান্ডিংটা কিভাবে ম্যানেজ হলো? অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের শুরু থেকেই আমরা কিন্তু হচ্ছে যে ফ্যামিলি থেকে যে অ্যামাউন্টটা নিচ্ছি আমরা 3000 টাকা দুইজন, ওই এরপর থেকে আমরা কিন্তু ফ্যামিলির কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে কোনো পরিমাণের কোনো অ্যামাউন্টের টাকাই আমরা নেইনি। আমাদের বিজনেসে এখন পর্যন্ত যা অ্যামাউন্ট আছে, যাই আমরা করছি, যাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিছে, টোটালি আমাদের বিজনেসে নিজস্ব অর্থায়নে। আমরা কিন্তু কোনো লোন বা কোনো ধার, নাথিং, কিচ্ছু নাই। টোটাল বিজনেসের টোটাল অ্যামাউন্টটাই আমাদের নিজস্ব ফান্ডিং। সাইক্লিং এর মাধ্যমে আসলে যে বিক্রি করছি, তো এটা আবার আমাদের অ্যামাউন্টে ব্যাংকে যা টাকা জমা হয়েছে, সো সাইক্লিং এর মাধ্যমে যে ইনকাম করতেছে, আবার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে, আবার ইনকাম করতেছে এই সাইক্লিং এর মাধ্যমে। এখানে একটা মজার বিষয় আছে, আমি বলি আপনাকে। আমরা এখনো কিন্তু স্টার্টিং থেকে প্রথমে দেখা যায় 1-2 মাস আমরা একটু তখনও ওইভাবে সেট করতে পারি নাই। আমরা দেখা যায় যে যখন বিজনেসটা চলতেছিল, আপনার হচ্ছে লাভ হচ্ছিল, আমরা টাকা খুশিতে খুশিতে নিয়ে নিছিলাম কিছু, যে আমরা দুজন ভাগ করে, ঠিক আছে। তো পরে আমরা বলি যে না, এইভাবে চললে তো হবে না। আমরা কি করলাম, একটা স্যালারি বেসিসে আসলাম যে আমরা স্যালারি নিব। প্রথমে আমার যতটুকু মনে আছে, আমরা 3000 টাকা করে মান্থলি স্যালারি, যে 3000 টাকা আমার মাসে 3000 টাকা, তো দুইজন আমরা এইভাবে সেট করে নিলাম। ওই দিন থেকে আজও পর্যন্ত আমরা কিন্তু স্যালারিতে এখানে আছি। আচ্ছা, আমরা আমাদের দুইজনে কিন্তু এখানে একটা মজার বিষয় দেখবেন, বিজনেস বড় হলে ফ্রেন্ডরা বা বড় যারা আছে আশেপাশে সবাই একটু মজা করে যে টাকা পয়সা তো কামাইতেছিস, ভাঙ্গস না, দেশ না, একটু একটু মজা করে না। তো ওইটা কিন্তু আসলে ওদেরকে বুঝাইতে পারি না, নিজেদের আন্ডারে জব হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা কিন্তু জব করতেছি। তো আমাদের কিন্তু ওই জিনিসটা লিমিটেড। আমরা কিন্তু চাইলে বিজনেস থেকে আমার বিজনেসে টাকা আছে, আমি তো বিজনেস থেকে চাইলে নিতে পারবো না। ওইভাবে আমাদের একটা আছে, রুলস করা আছে। হ্যাঁ, আমরা চাইলেই বিজনেস থেকে টাকা বের করতে পারবো না পার্সোনাল রিজনে। বা এই জন্যই আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। আপনার আজ পর্যন্ত যে 10টা আউটলেট আমরা দিচ্ছি, আর 10টা আউটলেটই কিন্তু আমাদের নিজস্ব না, আমাদের কিন্তু ফ্র্যাঞ্চাইজি। হ্যাঁ, আমাদের হচ্ছে নিজস্ব, তার হচ্ছে ফ্র্যাঞ্চাইজি আছে। তো তারপর আমাদের তো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলোতে যে আমাদের প্রোডাক্টের যে ব্যাপারটা, হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট লাগে। তো টোটাল বিষয়গুলো কিন্তু আমাদের এই ফান্ডিং থেকেই যায়, আর সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব বিজনেসের ফান্ড। আচ্ছা, এই 10টা আউটলেট অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় আছে? 10টা আউটলেটে হচ্ছে প্রথম তো নারায়ণগঞ্জ, আর দেন হচ্ছে ঢাকাতে দেই, দেন টাঙ্গাইল, ফেনী, বরিশাল,
খুলনা, বগুড়া, কুমিল্লা, দেন হচ্ছে গাজীপুর, এই তো 10টা। আমি কোনোটা মিস করছি নাকি? থ্রিফটেড নারায়ণগঞ্জ হচ্ছে আমাদের 2টা আউটলেট। সো পাশাপাশি 2টা দোকান, একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভ থ্রিফটেড জোন। সো এই নিয়ে টোটাল 10টা আউটলেট। আচ্ছা, সর্বশেষ আউটলেট আসলে কোনটা? সর্বশেষ আউটলেট হচ্ছে গাজীপুরের আউটলেটটা, এটা সর্বশেষ রিসেন্টলি শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের রিসেন্টলি যেটা ওপেনিং হয়েছে। আচ্ছা, রিসেন্টলি ওপেন হয়েছে গাজীপুর। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আপনারা বললেন যে ফ্র্যাঞ্চাইজ মডেলে, সো আসলে এই দর্শক যারা এই শোটা দেখছেন, আপনাদের কাছেও কিন্তু একটা ব্যবসার সুযোগ আছে। সো আপনাদের এলাকায় যদি মনে হয় যে না, আপনাদের এলাকায় আপনারা বিজনেস শুরু করতে চান এবং অ্যাডজেক্টিভ ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আপনারা লঞ্চ করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডজেক্টিভ ব্র্যান্ডের এই দুজন ওনারের সাথে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করলে তো অবশ্যই আপনারা মানে ইন্টারেস্টেড হবেন নাকি? এখানে ফার্স্ট অফ অল একটা বিষয় আছে। সো যেহেতু হচ্ছে আমরা নিজেরা এই জবটা মেনটেন করতেছি, তো আমরা এখন একটা টার্গেট রেখেছি যে এই বছর আমরা আর কোনো ফ্র্যাঞ্চাইজ বাড়াবো না। আচ্ছা, তো যেহেতু হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আমাদের 10টা আউটলেট চালানোর জন্য, এক্সিকিউট করার জন্য যে একটা মেইনটেনেন্সের যে বিষয়টা, এটাতে হচ্ছে আমাদের আগে ইউজড হতে হবে। সো এই বছর আমরা আর কোনো ফ্র্যাঞ্চাইজ বাড়াবো না। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে আমরা আবার ফ্র্যাঞ্চাইজ ইনশাআল্লাহ নেক্সট ইয়ার তো বেশি দেরি নেই, আর অল্প কিছুদিন। তো যারা চিন্তা করছেন তারা অ্যাকচুয়ালি একটু ধৈর্য ধরুন, হয়ে যাবে ইনশাআল্লাহ নাকি? এটা আমি একটু কথা বলবো। হ্যাঁ, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাপ্রোচ অনেক আসে। হ্যাঁ, দেখা যায় অনেকেই চায় আমাদের ফ্র্যাঞ্চাইজি হচ্ছে তাদের এরিয়াতে নেওয়ার জন্য, আমাদের সাথে বিজনেস করার জন্য। এভরিডে আমার প্লাস হচ্ছে ওর নক আসে, এভরিডে নক কল আসে। তো দেখা যায় আমরা কিন্তু সবার সাথে হচ্ছে বিজনেসটা করতে পারবো না। ট্রাস্টের বিষয় আছে, অনেক কিছু মেন্টালিটি একটা মানে ব্যাপার আছে, মেন্টাল যে ব্যাপারগুলো এগুলো ম্যাচ করার বিষয় আছে। ঠিক আছে, তো এই সব জিনিস যদি কারোর সাথে 100% ম্যাচ করে, অনেক আছে কথা, এক মিনিট কথা বলার পরে আমি বুঝি যে হবে না। হ্যাঁ, তো আমি হচ্ছে সবার সাথে এই মানে ফ্র্যাঞ্চাইজি বিজনেসে যাই না। অ্যাকচুয়ালি ইচ্ছা সব অনেকেরই থাকে, বাট বিজনেস করার মতো মাইন্ডসেট সবার থাকে না। আবার এমনও আছে যে ট্রাস্ট ইস্যু থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে সাস্টেইন করতে পারবে কিনা, এখানে একটা বিষয় আছে। সো এইখান থেকে আমরা একটা জিনিস শিখলাম অ্যাকচুয়ালি, যে নরমালি আমরা বিজনেস দেওয়ার পরে কিন্তু আমরা কি করি, যে যেটা লাভ আসে পুরাটাই আমরা রেখে দিই। অ্যাকচুয়ালি এইভাবে করে কিন্তু বিজনেস কখনো গ্রো করে না। বিজনেস গ্রো করে দুই ভাবে, একটা হচ্ছে আমি যেটা ইনভেস্ট করলাম, সেই ইনভেস্ট থেকে যেটা আসবে সেটাকে বলে প্রফিট, আর আমি যেটা ওয়ার্ক করলাম মানে আমি গায়ে খাটলাম সেটার থেকে যেটা আসে সেটা হচ্ছে স্যালারি। সো আমি গায়ে খাটলে অ্যাকচুয়ালি সেটা স্যালারি আলাদা হওয়া উচিত, আর ইনভেস্ট করে যেটা আসে সেটা হচ্ছে প্রফিটটা আলাদা করা উচিত। তো স্যালারি দিয়ে অ্যাকচুয়ালি নিজেরা চলা যায়, আর প্রফিটটা দিয়ে অ্যাকচুয়ালি বিজনেসটা গ্রো করা যায়। সো এই সিস্টেমে যদি একটা বিজনেস চলে, তাহলে সেই বিজনেস লস খাওয়ার কোনো সম্ভাবনা নেই। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি থিওরি, যেটা কিনা অনেকেই জানে না। সো অনেকে জানতে পারলো বিষয়টা। অ্যাডজেক্টিভে তো অনেক প্রোডাক্ট, তো অ্যাডজেক্টিভ এই ব্র্যান্ডটার আপনাদের মূল টার্গেট কাস্টমার অ্যাকচুয়ালি কারা? আমাদের মেইনলি টার্গেট কাস্টমার হচ্ছে ইয়ুথ জেনারেশন। আপনি যদি এজটা আমি যদি বলি 15 থেকে 25 পর্যন্ত, এখন 25 থেকে 30 পর্যন্ত আলহামদুলিল্লাহ তারাও নিচ্ছে আমাদের প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট ডিজাইনিং হচ্ছে তাদেরকে অবশ্যই অ্যাট্রাক্ট করে, দ্যাটস ওয়াই তারাই পারচেজ করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের এজটা হচ্ছে ইয়ুথ জেনারেশন মেইন ফোকাস। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনাদের ডিজাইনগুলো ইউনিক হয় বলেই কিন্তু আপনাদের যে ড্রেসগুলো সবাই অনেক পছন্দ করে। সো এই ডিজাইনিং এর পিছনে অ্যাকচুয়ালি মানে থিওরিটা কি, মানে এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি পান কোথা থেকে আপনারা? ডিজাইনিং হচ্ছে টোটালি হচ্ছে আমার আন্ডারে। আচ্ছা, ডিজাইনিং বলতে পারেন, ফটোশুট আর কন্টেন্ট আইডিয়া যেগুলো বলতে পারেন, এগুলো হচ্ছে মেইনলি আমার আন্ডারে। ডিজাইনিংটা আমি সবসময় এরকম ভাবে চিন্তা করি যে ওই যে বললাম অবশ্যই ডিফারেন্ট হতে হবে। এমন কিছু করা যাবে না যেটা 10টা জায়গায় সেল হচ্ছে। এমন কিছু আমি করব যেটা আমি একাই সেল করব, মানে মেইনলি আপনার কাছে শুধু পাবে, অন্য কোথাও পাবে না, অন্য কোনো কোথাও পাবে না, সেটা আমি একাই সেল করব। তো আমার মাইন্ডসেটটা এরকমই থাকতো সবসময় যে হ্যাঁ, এটাকে কিন্তু অ্যাকচুয়ালি ব্র্যান্ড বলে। কারণ আপনি ব্র্যান্ড যদি নিয়ে ক্রিয়েট করতে চান, সবার থেকে ইউনিক হতে পারলে কিন্তু মানুষ আপনার থেকে অ্যাকচুয়ালি নিবে। প্রথমে তো আপনারা অনলাইনে বিজনেস করছিলেন, অনলাইনে তো আপনারা একভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তো পরবর্তীতে যখন হুট করে অফলাইনে আপনারা আসলেন, তো এই সময় অফলাইনে অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আপনারা কিভাবে ফেস করলেন? অফলাইনের ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ না, অফলাইনের ক্ষেত্রে আরো ইজি, যেটা আমাদের এক্সপিরিয়েন্স। অনলাইনের ক্ষেত্রে দেখা যায় যখন কেউ অনলাইন থেকে অর্ডার করে, তো কাস্টমারের মাইন্ডসেট এরকমই, যতটুকু আমরা মানে বুঝতে পারি আর কি আমাদের এক্সপিরিয়েন্স থেকে। কাস্টমার কাছে যাওয়ার পর অনেক হচ্ছে প্রোডাক্ট কিন্তু ভালো একটা প্রোডাক্ট। অবশ্যই আমিও যে আপনাকে প্রথম দিকে যে বললাম যে আমরা অবশ্যই চাই আমাদের বেস্টটা দেওয়ার জন্য, ফ্যাব্রিক হোক, প্রিন্ট হোক, সুইং হোক, এভরিথিং আমরা বেস্টটা দেওয়ার জন্য ট্রাই করি। কিন্তু কাস্টমার অনলাইনের ক্ষেত্রে আর ফিজিক্যালি পারচেজ করার ক্ষেত্রে তাদের মাইন্ডসেট দুই রকম থাকে। অনলাইনে দেখা যায় একটু প্রবলেম, বা যেটা আসলে প্রবলেম না, ডিজাইনের একটা অংশ। ধরেন প্রিন্ট এখানে একটু ক্র্যাকের মতো আছে, এটা ডিজাইনের একটা অংশ। এই জিনিসটাই যদি আপনি একটা কাস্টমারকে অনলাইনে পাঠান, সে কুরিয়ার থেকে দেখে বলবে এটা আচ্ছা ভালো কথা, ঠিক আছে। কিন্তু অফলাইনে সে তাকে যদি আপনি আমাদের ব্র্যান্ড চিনিয়ে বা না চিনিয়ে, তাকে নিয়ে যান,
সেটা দেখবে, সে নিয়ে সে নিজে ধরে দেখবে, অথবা দুইটা ধরেন একটা মডেল এটার আরেকটা মডেলও দেখবে, দুইটা দেখবে যে না সেমই তো, এটা অ্যাকচুয়ালি এটা ডিজাইন বুঝতে পারবে। আর আমাদের সবগুলো ডিজাইন কিন্তু আমাদের ফিজিক্যাল আউটলেটে অ্যাভেলেবল থাকে। আমাদের ফিজিক্যাল আউটলেটে যে ডিজাইনের যে হচ্ছে ভেরিয়েশনস আছে আর কি, অনেক ধরনের ফ্যাব্রিকের কিন্তু আমাদের ড্রপ শোল্ডার হয়, জগার্স হয়, প্লাস হচ্ছে আমাদের ব্যাগি প্যান্টস গুলো হয়। তো ফিজিক্যালি যখন তারা পারচেজ করতে যায় এটা তাদের জন্য আরো ইজি হয়। হ্যাঁ, তো আমরা ফিজিক্যাল আউটলেটের ক্ষেত্রে কোনো মানে প্যারা পাই না। আমি কিন্তু অনলাইনে ট্রাস্ট করি না। আমি দেখা যায় যে আপনাদের অ্যাডজেক্টিভের একটা কাস্টমার আমি, সো আমি কি করতাম যে আগে হচ্ছে অনলাইনে দেখতাম এই ড্রেসটা পছন্দ হয়েছে, বা অর্থি ভাইয়ের ওই যে ফটোশুট গুলো দেখতাম, আমার কাছে খুব ভালো লাগতো। আমার হচ্ছে যে আচ্ছা এইটা আসলে এটা অনলাইনে বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি এটা ধরে দেখলে মনে হয় ভালো লাগবে। সো আমি এটা দেখার পর ডিরেক্ট আমি চলে যেতাম নারায়ণগঞ্জ আউটলেটে, গিয়ে বলতাম অর্থি ভাইয়ের একটা স্ক্রিনশট নিয়ে বলতাম যে ভাই এই টি শার্টটা আমাকে দেখান। তখন উনি বের করে দেখাতো, তারপরে আমি ধরে দেখতাম যে অ্যাকচুয়ালি না এটা আসলে অনলাইনে দেখতে যেরকম অফলাইনে ঠিক সেরকম, এই যে আমার একটা ট্রাস্ট জন্ম নিল। তো অ্যাকচুয়ালি আপনাদের মনে হয় বিজনেসটা এইভাবেই রান করছে যে মানুষ অনলাইনে যা দেখছে অ্যাকচুয়ালি মানে শোরুমে এসেও তাই পাচ্ছে। তো এইভাবে করে মানুষের ট্রাস্টটা অ্যাকচুয়ালি বেড়েছে। নর্মালি তো অনেকেই বিজনেস করে, কিন্তু একটা জিনিস খেয়াল করা যায় যে বিজনেসের ক্ষেত্রে অনেকে এই যে ডিজিটাল মার্কেটিংটাকে বেশি একটা ফোকাস দেয় না। সো দেখা গেছে যে আমার কাছে একটাই প্রশ্ন যে আপনাদের কাছে, যে এই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বা বিজনেস করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অ্যাকচুয়ালি আপনাদের এই ব্র্যান্ডটাকে গ্রোথ করার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? ডিজিটাল মার্কেটিং ছাড়া অনলাইনে হচ্ছে আপনি যদি আমি বলি যে প্রোডাক্ট সেল করবেন বা ব্র্যান্ডকে আরো গ্রোথের দিকে নিয়ে যাবেন, এটা একদমই সম্ভব না। আপনার ডিজিটাল মার্কেটিং অবশ্যই করতে হবে, আর এটা প্রপার প্রসেসটা ফলো করতে হবে। মানে ডিজিটাল মার্কেটিং এর দেখবেন এখন মানে অনেক ধরন আছে, ঠিক আছে? তো আমরা তো দিনে দিনে আরো সামনের দিকে আগায় যাচ্ছি, সবকিছু হচ্ছে অনেক ডেভেলপ হচ্ছে। তো আমরা যতটুকু নতুনত্বর সাথে ডিজিটাল মার্কেটিং এর যে নতুন নতুন ব্যাপারগুলো আসতেছে ওগুলোর সাথে আমরা চেষ্টা করি তাল মিলিয়ে অবশ্যই আমাদের ব্র্যান্ডটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। এক্স্যাক্টলি, আমরা ওইভাবেই আগাচ্ছি, আর এটা মাস্ট বি একটা ব্র্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাডজেক্টিভ। আপনাদের মতো এরকম প্রোডাক্টস কিন্তু অন্যান্য অনেক ব্র্যান্ডই সেল করছে অ্যাকচুয়ালি। সো অন্যান্য ব্র্যান্ড থেকে আপনাদের ব্র্যান্ডের মানে ইউনিক বিষয়টা কি? মানে অন্যান্য ব্র্যান্ড অনেক ব্র্যান্ডই তো আছে, সো আপনারা কেন ইউনিক? আচ্ছা, এটার অ্যান্সারটা আমি আপনাকে দিব। আমি লাস্ট কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই, তো আমাদের একটা টি শার্ট পরেছিল, যেটা ও হচ্ছে আমাদের স্টার্টিং টি শার্টের যে ইয়ারে আমরা ফার্স্ট স্টার্ট করি তখন নিছে। মানে মোটামুটি আমাদের 3-4টা ডিজাইন আসার পর ওই ডিজাইনটা আসছিল, ওটা পারচেজ করছে। ও এখনো পরে, এখনো ওই ফ্যাব্রিকের কালার যেমন তেমন আছে, প্রিন্টটাও মোটামুটি ঠিক আছে, কারণ মোটামুটি 2.5-3 বছর হয়ে গেছে ও পড়তেছে সেম টি শার্টটাই। সো আমরা চেষ্টা করি, কোশ্চেনটা জানি কি ছিল, তো আমরা কোয়ালিটি মানে আমি আপনাকে আগেও বলছি আমরা সর্বোচ্চটা চেষ্টা করি, কখনই চাই না আমরা কাস্টমার তার একটা মানে নেগেটিভ ফিডব্যাক আসুক। মানে ওই আপনার যে ফ্রেন্ডের কথা বলছেন সে 3 বছর ধরে অ্যাকচুয়ালি একটা গেঞ্জি পরছে। এক্স্যাক্টলি, ওই 3 বছর পড়তেছে, স্টিল পড়তেছে এখন। আমি তো একটা গেঞ্জি 1 বছর সর্বোচ্চ, এরপরে তো আমি চিন্তাও করতে পারি না যে ওই গেঞ্জিটা জীবিত থাকবে কিনা। ও এখনো প্রশংসা করে যে মানে এটা কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা খুবই ভালো একটা বিষয় যে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ। এক্স্যাক্টলি। আর হচ্ছে আদার্স যে ব্র্যান্ডের কথা আপনি বললেন, যখন আমরা বিজনেস স্টার্ট করি মানে ড্রপ শোল্ডারে যখন আমরা আসি, তো এটার হচ্ছে মোটামুটি যখন কম্পিটিশনের ব্যাপারগুলো আসতেছে, কম্পিটিশন বলবো না, সবাই যার যা বিজনেস করতেছে, তো দেখা যায় আমি মানে মাথা আমার ইয়াস করছি তারাও তো ড্রপ শোল্ডার বিক্রি করতেছে, দেখা যায় আমাদের চেয়ে বেশি প্রাইস। আমি একটু দেখি যে তারা আসলে কি সেল করে, আমরা কি সেল করি। আসলে নিজেদের প্রতি আমি একটা মানে আনলাম যে হ্যাঁ কনফিউশন যে আমরা আসলে বেটার জিনিস দিচ্ছি কিনা কাস্টমারকে। আমি তার ড্রপ শোল্ডারটা আনলাম, টোটালি আমার 950 টাকা পড়ছে। 950 টাকা দিয়ে আমি এটা পারচেজ করে নিয়ে আসছি উইথ ডেলিভারি চার্জ। একটা পেজ না, বিভিন্ন পেজ, মানে জাস্ট কম্পারিজন করার জন্য। হ্যাঁ, একটা নাম বলতেছি আপনাকে, বিভিন্ন টাইমে আমরা এখনো করি। আচ্ছা আচ্ছা, এখনো হ্যাঁ মার্কেট রিসার্চ করা লাগে, তো এটাকে বলা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এক্স্যাক্টলি। তো আমি ওই ড্রপ শোল্ডারটা প্রথম 2টা ওয়াশে আমার যে নেক এখানে যে রিপ থাকে, হ্যাঁ আমরা কিন্তু এগুলো হচ্ছে রিপ দিই, হ্যাঁ দেখা যায় 2x2 1x1 পলিস্টার সবসময় হচ্ছে পলিস্টারটা বেটার, পলিস্টারটা। হ্যাঁ, তো ওরা হচ্ছে সেলফ ফ্যাব্রিক দিছে, ফ্যাব্রিক যেটা এটা দিয়ে ফ্যাব্রিকটাকে ভাঁজ করে দিয়ে দেয়, আমি দেখছি হ্যাঁ। তো রিভ ইউজ করেন, যার কারণে এটা নষ্ট হয়ে গেছে। জিএসএমটা দেখা যায় অনলাইনে কাস্টমারদের একটাই থাকে, কেউ 90% কাস্টমার চায় একটু হাই জিএসএম, 10% কাস্টমার চায় একটু মানে যেহেতু আমাদের কমফোর্টেবলের যে একটা ব্যাপার আছে, কমফোর্টের ওয়েদারের বিষয়টা এরকম না যে আমাদের জিএসএমটা অনেক বেশি হাই কমফোর্টেবলের বাইরে আমাদের আমি পরে আছি আপনি পরে আছেন। না না, আমি একটা জিনিস মাত্র খেয়াল করলাম যে আপনাদের এই যে বাইরে দিয়ে কিন্তু একরকম, ভিতর দিয়ে আবার আরেক রকম।
এগুলো এই জন্য টোটালি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কমফোর্টেবল নিজেদের লাগছে নিটিং ডাইং নিটিং। করা, আচ্ছা আচ্ছা। নিটিং ডাইং করা। না নরমালি কিন্তু এই যে নরমালি আমি এর আগে যতগুলো ড্রপ শোল্ডার করেছি এরকম কিন্তু দেখিনি যে বাইরে দিয়ে একরকম এই নিচ দিয়ে আবার আরেক রকম। এটা কিন্তু একটা এটা ইউনিক হচ্ছে চায়না কমফোর্ট। ক্রস হ্যাঁ ইফেক্ট। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। না এটা আসলে এটা লনজিভিটি অনেক ভালো, অনেক লং ভালো। লাস্টিং হয়। আচ্ছা আপনার আচ্ছা। হচ্ছে ফ্যাব্রিক খুব ইজিলি নষ্ট হবে না, হুম, আফটার ওয়াশ অনেক ওয়াশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হুম হুম। So আমরা চেষ্টা করতেছি ডে বাই ডে কাস্টমারকে ভালো কিছু দেওয়ার জন্য, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় যাতে আমরা কাস্টমারকে ভালো কিছু দিয়ে তাদের সাথে আমরা হুম। সামনে আগে যেতে পারি। So আমাদের চিন্তা ওটাই, এই জন্য আমরা অন্যান্য ব্র্যান্ডের থেকে একটু একটু different। আলাদা। এবং আপনাদেরকে মানুষ মানে সবাই ট্রাস্ট করছে এবং আপনারাও সাহস পাচ্ছেন অ্যাকচুয়ালি একের পর এক আউটলেট ওপেন করতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো অনেক অনেক সাফল্য এবং অনেক অনেক পজিটিভ কথা তো শুনলাম। তো আমি একটা জিনিস জানতে চাই যে বিজনেস আপনারা শুরু করেছেন যখন, এমন তো না যে একদম সবকিছু পজিটিভ গিয়েছে, তাই না? তো বিজনেস যখন শুরু করেছেন অ্যাকচুয়ালি প্রথমে সবচেয়ে বড় ভুলটা কি ছিল? আচ্ছা, সব বিজনেসের তো একটা লাভ লোকসান থাকে। সো এখানে কিছু ইন্টারেস্টিং মোমেন্ট আছে, যেটা হচ্ছে একটা লোকসানের মধ্যে দিয়ে গেছিলাম আমরা একটা সময়। তো আমরা একটা সময় যখন বিজনেসটা শুরু করি, একটা পর্যায়ে গিয়ে আমরা 1 লক্ষ টাকার মতন একটা অ্যামাউন্ট আমরা প্রফিট অর্জন করি। আচ্ছা। সো আমরা চিন্তা করলাম যে তখন আবার ইভেলি তখন চরম মুহূর্তে ছিল, পিক মোমেন্টে ছিল। আমরা 1 লক্ষ টাকার 50,000 টাকা হচ্ছে ইভেলিতে ইনভেস্ট করি, আর 50,000 টাকা হচ্ছে আরেক জায়গায় ইনভেস্ট করি। ইভেলিতে 50,000 টাকা ইনভেস্ট করার পর সে পরের মাসে হচ্ছে ইভেলি শেষ চলে যায়। ঠিক আছে, আমাদের 50,000 টাকা সেখানেই আমাদের জলে গেছে টোটালি। আর বাকি যে 50,000 টাকা, ওইটা হচ্ছে আমরা কাস্টমাইজ টি শার্ট, কাস্টমাইজ ক্যাপ, এই বিষয়টার জন্য আমরা নতুন বিজনেসটা শুরু করতে চাচ্ছিলাম, যে কাস্টমাইজেশনটা নিয়ে আসা যায় নাকি অনলাইনে। তো তখন আমরা জাস্ট এতটুকুই জানি যে কাস্টমাইজেশন করতে হবে, কাস্টমারকে তার পছন্দ অনুযায়ী কিছু একটা দিতে হবে। তো এতটুকুই জানি, আর কিছু জানি না। কারণ এগুলো করার জন্য কি করতে হবে, এগুলো করার জন্য হচ্ছে আমাদের মেশিনারিজ কিনতে হবে এবং হচ্ছে এটা কিভাবে কাজ করে এগুলো জানতে হবে। আমরা তখন ক্যাশ অন ডেলিভারিতে ছিলাম, আর 50,000 টাকা দিয়ে হচ্ছে আমরা মেশিনারিজ কিনি। কোথা থেকে কিনি হচ্ছে সেগুলো আসলে অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো কিনে এনে আমরা ইউটিউবে ভিডিও দেখে প্রায় 7 রাত আমরা রাতে ঘুমাই নাই, না ঘুমায় হচ্ছে 7 দিন আমরা টানা কিভাবে এটা কাজ করে আমরা এই প্রসেসে হচ্ছে আমরা চেষ্টা করতেছিলাম। তো যখন মোটামুটি আমরা একটা আইডিয়া করে ফেলি যে এইভাবে কাস্টমাইজেশন টি শার্ট বানায়, তখন আমরা অর্ডার নেওয়া শুরু করি। একটা কাস্টমার স্টোরি আমার মনে আছে, কাস্টমার বলছিল যে ভাই টি শার্টের মধ্যে আমার গার্লফ্রেন্ডের ছবি আপনি প্রিন্ট করে দিবেন। ঠিক আছে, তো সিরিয়াসলি গার্লফ্রেন্ডের ছবি টি শার্টের মধ্যে? তারপর কাস্টমার হচ্ছে ঘরের লোক, তিনি যা বলবে তাই হচ্ছে আমাদের করতে হবে। সো আমরা ওনার টি শার্ট হচ্ছে, যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে ছিলাম, আমরা ওনার কাছ থেকে কোনো অ্যাডভান্স পেমেন্টও নেই। তো আমরা হচ্ছে ওনার গার্লফ্রেন্ডের ছবি এখানে প্রিন্ট করে দিছি। প্রিন্ট করে আমরা জাস্ট প্যাকেজিং করব। ওই মুহূর্তে তিনি বলে যে ভাই আমার গার্লফ্রেন্ডের ছবি বাদ দেন, আমার আম্মুর ছবি দেন। আমি বলতেছি ভাই আপনার গার্লফ্রেন্ডের ছবি যে ভাই রেডি করা, আপনি কেন আপনার আম্মুর ছবি কেন করতে যাচ্ছেন? এখন আপনার তো প্রোডাক্ট একটা অর্ডার করছেন। ভাই আপনার আমার মার ছবি দিতে হইব, আমার গার্লফ্রেন্ড লাগবো না ভাই, আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হইছে। আমি মানে এটা কি ভাই ব্রেকআপ হইছে ভাই, যখন ঠিক হবে তখন দিয়েন ভাই, এত কথা বাদ। আপনি যদি আমার মার ছবি দিতে পারেন দেন, নাহলে ভাই অর্ডার ক্যান্সেল। এটা বলার সাথে সাথে উনি আমাদেরকে ব্লক দিয়ে দিছে। এই যে এতগুলো হ্যাসেল, এতগুলো কষ্ট করে যে ওনার টি শার্টটা আমরা ম্যানুফ্যাকচার করলাম, করার পর উনি আমাদের ব্লকই করে দিল। ওনার নাম্বারে আমরা প্রায় 100টা ফোন দিছি, আমাদের আর ফোন ধরে নাই। তো এরকম হচ্ছে অনেক এরকম প্রবলেম আমরা ফেস করছি, যে উনি বলে যে বাঘের ছবি ক্যাপে প্রিন্ট করে দিবেন, 2 মিনিট পরে বলে ভাই বাঘের ছবি না শিয়ালের ছবি দেন। তো আমরা তো বাঘের ছবি প্রিন্ট করে ফেলছি, এখন শিয়াল বললে হবে? আর আমরা হচ্ছে অ্যাডভান্স নেই না, আর অ্যাডভান্স তখন নিতে গেলে কাস্টমার অর্ডার করতে চায় না তখনকার সময়। তো বেসিক্যালি হচ্ছে এইভাবে যখন রান করতেছিলাম, তখন দেখতেছি যে আমরা আলটিমেটলি লসের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি 50,000 না, এটা আমরা 50,000 টাকা দিয়ে সেট আপ কেনার পর আদার্স আরো 50,000 টাকা আমাদের পিছনে আরো, মানে ওই 50,000 টাকা বাঁচানোর জন্য আমি আরো 50,000 টাকা বার্ন করা লাগে করছিলাম। প্রায় 1 লক্ষ টাকার মতো আমরা কাস্টমাইজ টি শার্ট, তো এটা তো প্রিন্ট করতে হবে, এর জন্য আমাদের রেডিমেড টি শার্ট লাগবে। ওই রেডিমেড টি শার্ট আমরা কিনে আনছিলাম, প্রায় সেখানে 1 লক্ষ টাকার মতন হচ্ছে আমাদের একটা লোকসান গেছিল। আর ইবেলের কথা তো নাই বললাম, ঠিক আছে, আমার টাকাটা মেরে দিচ্ছে। তখনকার সময় 50,000 টাকা তো আমাদের কাছে এখন বর্তমানে আমাদের চোখে এখন এটা 50 লক্ষ টাকার সমান। তখন আমাদের স্টার্টিং মোমেন্ট ছিল, আমাদের প্রথম অর্জন, সেটা প্রথম অর্জনই হচ্ছে আমরা এই মানে ব্যাড বাসটা খাই। এই যে এত বড় একটা ধাক্কা খেলেন আপনারা, এই এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে অ্যাকচুয়ালি তখন আপনারা কিভাবে মানে জিনিসটা নিয়ে মানে কিভাবে চিন্তা করলেন যে বিজনেসটাকে নিয়ে সামনে আবার আগাবো বা কি হবে অ্যাকচুয়ালি? হ্যাঁ, তখন যেই হচ্ছে আমরা যে 1 লক্ষ টাকা যে টোটালি আমরা লোকসান করছি, তো সেটার থেকে আমরা 10,000 টাকার মতো আমরা ইনকাম করতে পারছিলাম। ওই 10,000 টাকা দিয়ে আমরা ক্যাপ না রেখে আমরা টি শার্টের দিকে নতুন কিছুতে ফোকাস হওয়ার চেষ্টা করি। ক্যাপ তো আমার চলতেছে, আমি অন্য কিছু চেষ্টা করি, যেহেতু এতগুলো লস খাইছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা টি শার্টের দিকে আসি।
তখন ওই 10,000 বা 12,000 টাকার মতন একটা সেভিংস আমরা করতে পারছিলাম। ওই টাকা দিয়ে আমরা নতুন যে এখন বর্তমানে ড্রপ শোল্ডারের যে ট্রেন্ড, আমরা তখন সেই ড্রপ শোল্ডার ম্যানুফ্যাকচার করা শুরু করি ওই 10,000 টাকা দিয়ে। হ্যাঁ, আসলে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে ওনাদের এই স্টোরি থেকে জিনিস শিখা গেল, সেটা হচ্ছে কি যে এই যে আমরা যে মাঝে মাঝে লস খেয়ে যাই বা আমরা যে বড় বড় ধাক্কা খাই, অ্যাকচুয়ালি ধাক্কা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। এই ধাক্কাগুলো যদি জীবনে না খাই তাহলে কিন্তু আমরা জীবনে শিখতে পারবো না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যদি বড় একটা লাভ দিতে হয়, আগে একটু নিচে নামতে হবে, নিচে নেমে একটু শক্তি যোগান দিয়ে তারপর লাভটা দিতে হবে। এই যে আপনারা যে ধাক্কাটা খেলেন, এই ধাক্কাটা অ্যাকচুয়ালি যে আপনারা যে 1-1.5 লাখ টাকা কিন্তু এখন বর্তমানে বলতে গেলে কিছু না, কিন্তু যদি আপনারা 10 থেকে 15 লাখ টাকা নিয়ে ধাক্কাটা খেতেন, সেই সময় কিন্তু বিশাল বড় একটা লস হয়েছে। তার থেকে ভালো 1 থেকে 1.5 লক্ষ টাকা লস খাওয়া আমি মনে করি না কোনো বিষয় অ্যাকচুয়ালি। না, অ্যাকচুয়ালি তখনকার সময় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আমাদের কাছে অনেক টাকার একটা আমাদের কাছে মনে হয়েছিল। বুঝতে পেরেছি, কারণ আমরা তো একদম স্টার্ট আপ, যে 3,000 টাকা দিয়ে শুরু করে ওটাকে সাইক্লিং করে হচ্ছে এটাকে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকাতে আমরা আনছি। সো ওই টাকাটা যখন আমরা প্রফিট আমরা বানাই তখন ওই টাকাটা ইনভেস্ট অনেক খারাপ লাগে। সো টোটালি হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স তখন ওই 10,000 টাকাই ছিল। আচ্ছা আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এইভাবে গ্রোথটা হয়ে এইভাবে ডাউন খেয়ে তারপরে হচ্ছে এইভাবে আপ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের প্রথম ব্রেক থ্রু মোমেন্ট কখন ছিল যখন আপনারা বুঝতে পারলেন অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ অনেক বড় একটা ব্র্যান্ড হতে যাচ্ছে? বড় কিছু এখনো হই নাই, তো আমরা কখনোই নিজেদেরকে ওরকম বড় মনে করিও নাই, আর সামনেও করবো না ইনশাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহ যতটুকু দিয়েছে তা নিয়ে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এই আর কি, আমরা নিজেদেরকে কখনোই বড় মনে করি নাই, এখনো করি না, তো সামনেও ইনশাল্লাহ করবো না। তো 10টা আউটলেট হোক, আর আমাদের টার্গেট আছে ইনশাল্লাহ পুরো বাংলাদেশ জুড়ে 64টা জেলায় ইনশাল্লাহ কভার করা, ইনশাল্লাহ আল্লাহ যদি চায়। তো তখনও ইনশাল্লাহ আমাদের মধ্যে ওরকম কোনো মুভমেন্ট আসবে না যে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি। আমরা এখন 5 বছর আগেও যেরকম ছিলাম আমরা এখনো আছি, সো সবসময় এভাবেই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের স্টোরিগুলো কিন্তু আমি অনেক শুনলাম, আমি অনেক এনজয় করেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি, এবং আমাদের দর্শকরা কিন্তু অনেক কিছু শিখতে পারছে। এবং আমাদের এই শোটা যারা দেখে বেশিরভাগ কিন্তু তরুণ, ঠিক আছে, যারা কিনা তরুণ উদ্যোক্তা হবে বা তরুণ বয়সে যারা আছে, যারা অনেক কিছু শিখছে। সো তাদের জন্য 3টা টিপস যদি আপনারা দিতেন অ্যাকচুয়ালি। আমাদের বিজনেস রিলেটেড এনিথিং। বিজনেস যদি স্টার্ট করতে হয়, প্রথমত হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। আর অনেকে চিন্তা করে বিজনেস করতে অনেক টাকার প্রয়োজন। যদি এখনো 2025 এখনো যদি কেউ বিজনেস স্টার্ট করতে চায়, যদি পারফেক্ট প্রোডাক্টটা সে চুজ করতে পারে, নিজ যে প্রোডাক্টটা যেটা এখন মার্কেটে চলবে, মার্কেট রিসার্চ করতে হবে, মাস্ট প্রোডাক্ট সিলেকশন প্রথম। দ্বিতীয় হচ্ছে তার অবশ্যই ধৈর্যটা রাখতে হবে, ধৈর্য হারানো যাবে না। যদি তার প্রোডাক্টটা দেখা যায় যদি নিজ প্রোডাক্ট হয়, প্রোডাক্টটা অবশ্যই ভালো মার্কেটে চলবে, কিন্তু একটা জিনিস মার্কেটে চলার জন্য সময় কিন্তু লাগে। আমরা যখন স্টার্ট করছি আমরা কিন্তু 1 দিন 2 দিন 5 দিনে মানে খুব ভালো করতে পারি, আমাদের কিন্তু সময় লাগছে। তো ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরে আর কি অপেক্ষা করতে হবে সুন্দর সময়টার জন্য। এক্স্যাক্টলি, হচ্ছে কাজ চালিয়ে যেতে হবে, ঠিক আছে, ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। আর টাকা নিয়ে আসলে প্যারা খাওয়া যাবে না যে আমার 50,000 1 লাখ 2 লাখ টাকা লাগবে না আমি বিজনেস করতে পারবো না। আপনার কাছে 5,000 10,000 টাকা আছে, এটার মধ্যে প্ল্যান করেন, এটা দিয়ে শুরু করেন, কিছু হবে, ধৈর্য ধরেন, কিছু হবে। কিন্তু সবার সাথে আসলে সেম মানে দেখা যায় আমার পাশের বাড়ির একজন একটা জিনিস করতেছে, আমি তার মধ্যে এটা করবো, অন্যকে দেখে কপি করা আসলে ঠিক না, হবে না। নিজের কনফিডেন্সে আমি কি করতে যাচ্ছি, আমার এই জিনিসটা করতে ভালো লাগে, আচ্ছা আমি ব্যাগ বানাবো, আমি ব্যাগের ডিজাইন করতে পারি, হ্যাঁ আমি ব্যাগ নিয়ে বিজনেস করবো, ওকে, ব্যাগ তো অনেকেই বানায়, হ্যাঁ অনেক কম প্রাইসে দিতে পারবে, বাট তার ডিজাইনটা, তার কনসেপ্টটা, হ্যাঁ তার সে যে ডিজাইনটা করবে আর কোয়ালিটি, এগুলো হচ্ছে তার মানে ইউএসপি নিয়ে কাজ করতে হবে, ইউনিক সেলিং প্রোডাক্ট, এটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। এবং আমরা আমাদের মধ্যে কিন্তু এরকম একটা অভ্যাস আছে যে অমুক ভালো করছে, অমুক বিজনেস করে আমি ওর মতো করে করি, আমি মনে হয় ওর মতো করলে আমিও অনেক, হ্যাঁ অনেক আছে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। অ্যাকচুয়ালি বিজনেসটাকে নিজের ভিতর থেকে আসলে মানে ফিল করতে হয়। আমার কাছে আমার অনেক ছোট ভাইরা ফ্রেন্ডরা বলে যে আসলে বিজনেসের বিষয়, আমিও দেখা যায় আপনাকে যেটা বললাম এরকম আমি ওদেরকে সিমিলার কথাই বলি। আসলে ওরাও দেখা যায় চায় যে ঠিক আছে আমিও ক্লোথিং রিলেটেড কিছু একটা করি। এইখানে দেখুন কম্পিটিশন হিউজ, দেখা যায় এভরিডে নতুন নতুন পেজ দেখতে পাচ্ছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, হ্যাঁ নতুন নতুন ওয়েবসাইট অনেক বেশি অ্যাভেলেবল হয়ে গেছে। ডিফারেন্ট কিছু করতে হবে, ডিফারেন্ট কিছু, এক্স্যাক্টলি সেম জিনিসের মধ্যেই তুমি যে অবশ্যই ডিজাইন কনসেপ্ট কোয়ালিটি এগুলা নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। এবং সেম জিনিস নিয়ে কাজ করতে গেলে দেখা গেছে যে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে, ইনভেস্টমেন্টের পরিমাণও অনেক বেশি লাগবে। বাট আমি যদি ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে, যেটা কেউ করে নাই, সেটা নিয়ে আমার সামনে আগানো অনেক ইজি হবে অ্যাকচুয়ালি। নর্মালি আপনাদের কাস্টমাররা কিন্তু আপনাদের সাথে অনেক কথাবার্তা বলে, আপনাদের পেজে হয়তো নক দেয়, আপনাদেরকে বিভিন্ন ধরনের রিভিউ দেয়, ওই ফিডব্যাক গুলাকে নিয়ে আপনারা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করেন? আমরা কিন্তু দেখা যায় কাস্টমাররা আমাদের প্রোডাক্ট নেওয়ার পর নেগেটিভ পজিটিভ দুইটাই কিন্তু আমরা পাই। পজিটিভ গুলা যখন আমরা পজিটিভ রেসপন্স গুলো পাই আমাদের ভালো লাগে,
আমরা ওইটা চেষ্টা করি আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। নেগেটিভ ব্যাপারগুলো অবশ্যই আমরা খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করি কোনো একটা প্রোডাক্টে। আর আমরা কিন্তু কাস্টমারদেরকে আমাদের বেস্ট সাপোর্টটা দিই। কোনো প্রোডাক্ট যদি কোনো প্রবলেম হয়, ড্যামেজ হয় বা অনেক ধরনের প্রবলেম হইতে পারে, আমরা চেষ্টা করি তাদেরকে যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সাপোর্টটা দেওয়া। হ্যাঁ, এখানে অনেক সময় অনেক প্রবলেম হয়, কাস্টমার আসলে বুঝতে চায় না। আমরা কিন্তু আসলে এই দেশেরই, তাই না? আমরা বাইরে থেকে এখানে এসে বিজনেস করতেছি না। আমরা আমাদের দেশের মানুষদেরকে সাপোর্টটা দিচ্ছি, তাদেরকে আমাদের প্রোডাক্ট নিজস্ব আমাদের এখানকার ম্যানুফ্যাকচার করা প্রোডাক্ট দিচ্ছি, বাইরে থেকে এনে কিছু দিচ্ছি না। আমরা চাই বেস্টটাই দেওয়ার জন্য। তো কাস্টমারের যেই পজিটিভ বা নেগেটিভ যে দিকগুলা, তারা যেই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করে, আমরা ওইগুলো নিয়ে অবশ্যই কাজ করি, এখনো করতেছি, ইন ফিউচারও করব। আমাদের এই স্ট্রাগলটা কখনোই থেমে যাবে না। আমরা আমাদের কোয়ালিটি আমাদের সর্বোচ্চটা দিয়ে একদম শেষ পর্যন্ত আমরা যতটুকু ইমপ্রুভ করতে পারি আমরা করব। এখনো কাজ করতেছি, আমরা সামনেও করব। অ্যাকচুয়ালি কাস্টমারই তো প্রোডাক্টগুলো নিবে, তো কাস্টমারের রিভিউ নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে পারলে মেইনলি বিজনেসটাকে গ্রোথ করা যায়। আচ্ছা, অ্যাডজেক্টিভ 2020 সাল থেকে শুরু, আজকে হচ্ছে 2025 সাল, মোটামুটি 5 বছর। আজকে আপনাদের টোটাল 10টা আউটলেট। আজকে থেকে আগামী 5 বছর অর্থাৎ 2030 সালের মধ্যে আপনারা অ্যাডজেক্টিভকে কোন পর্যায়ে দেখতে চান? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি 2030 পর্যন্ত যদি আল্লাহ বেঁচে রাখার তৌফিক দান করে, আমাদের আউটলেট কিন্তু 2023 সালে প্রথম আউটলেট দেওয়া, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা 2 বছরের মধ্যে 10টি আউটলেট দিয়ে দিতে পারছি আলহামদুলিল্লাহ। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা রাখবো সো 2030 এর মধ্যে যাতে ইনশাল্লাহ আমরা 64টা জেলায় 64টা আউটলেট ইনশাল্লাহ দিতে পারি, আল্লাহ যদি তৌফিক দান। ইনশাল্লাহ। প্লাস এটার সাথে অ্যাড করি, আমরা কিন্তু অলরেডি আমাদের উইন্টার প্লাস হচ্ছে সামারে কিছু প্রোডাক্ট আমরা বাইরে কয়েকটা দেশে স্যাম্পল হিসেবে পাঠাইছি। আচ্ছা, তো ইনশাল্লাহ যদি সবার সাপোর্ট থাকে, আল্লাহর ইচ্ছা থাকে, ইনশাল্লাহ খুব গ্লোবালি ফাইট করার একটা ইচ্ছা আছে ইনশাআল্লাহ। খুব রিসেন্টলি হচ্ছে অনেক জায়গা থেকে হচ্ছে অ্যাপ্রোচ আসছিল, যে ইউকে থেকে, অস্ট্রেলিয়া থেকেও অনেক প্রপোজাল আসছিল, দুবাই থেকেও আসছিল। আমরা দুবাইতে হচ্ছে আমরা রেগুলারলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। সো যদি দেশের বাইরে যদি প্ল্যান থাকে ইনশাআল্লাহ ইউকে আর হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে আমাদের যদি গ্লোবালি যাই, আমাদের নেক্সট টার্গেট ওইখানেই থাকবে। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন বর্তমানে যতগুলো প্রোডাক্ট আছে, আপনারা কি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে বা নতুন কোনো সাব ব্র্যান্ড নিয়ে কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে? যদি নতুন প্রোডাক্টের বিষয় বলি, আমরা অলওয়েজ চিন্তা করি ডিফারেন্ট কিছু। তো আমাদের ওটা অলওয়েজই মাথায় নতুনত্ব আসে যে আসলে কোন প্রোডাক্টটা এখনো বাংলাদেশের ট্রেন্ডে নাই, হ্যাঁ, স্ট্রিট ওয়্যারে নাই। সো আমরা ওইভাবে চেষ্টা করি। কিছু প্রোডাক্ট আছে, এখন তো বলা যাবে না, এটা সামনে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে সাব ক্যাটাগরি বা আমাদের সাব ব্র্যান্ড হিসাবে যদি বলি, আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ থ্রিফটেড জোন যে ব্যাপারটা, এটা নিয়ে আমাদের প্ল্যান আছে। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাডজেক্টিভকে মেইন ফোকাসে রাখতেছি। তো দেখা যায় সামনের দিনগুলোতে, সামনের 2-3 বছরে দেখতে পারবেন আমাদের অবশ্যই প্ল্যান আছে, কেন থাকবে না। প্লাস হচ্ছে অন্য বিজনেসেও আমাদের ইচ্ছা আছে, হ্যাঁ, কিছু করার ইচ্ছা আছে। এগুলো আস্তে আস্তে জানবেন, আমাদের সব অডিয়েন্সরা, আমাদের ক্লায়েন্টরা সবাই জানবে ইনশাআল্লাহ। মানে হয়তো অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, নাউন, প্রোনাউন, না, অ্যাডজেক্টিভ নামটা অ্যাডজেক্টিভই থাকবে। যদি সেটা গ্রুপ অফ কোম্পানি বলেন, সো ওইভাবে যদি আগাতে আমাদের হয়, সো ইনশাআল্লাহ আমরা ওইভাবে আগাবো। আচ্ছা, মানে ফুল গ্রামার নিয়ে আমরা কাজ করব। মোটামুটি আমরা অনেক কিছু জানতে পারলাম অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ সম্পর্কে, কিন্তু এই প্রশ্নগুলা করতে করতে আমার লাস্ট একটা কোয়েশ্চেন মাথার মধ্যে আসছে। সেটা হচ্ছে যে নরমালি আমরা জানি পার্টনারশিপ বিজনেসে কিন্তু অনেকেই বলে যে পার্টনারশিপ বিজনেস কখনো ভালো না। ঠিক আছে, পার্টনার আসলে যুদ্ধ হয়, অনেক সময় দেখা যায় যে বিজনেস ভেঙে যায়, বা অনেক সময় দেখা যায় এমন যুদ্ধ হয় যে বিজনেসই বন্ধ হয়ে যায়। তো আপনাদের মধ্যে কি অ্যাকচুয়ালি কখনো যুদ্ধ হয়েছিল? না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওরকম কোনো কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। সো আমাদের মাইন্ডসেটটা হচ্ছে সবসময় ক্রিস্টাল ক্লিয়ার ছিল। সো মতের দ্বিমত হতেই পারে, আমরা দুইটা মানুষ মতের দ্বিমত হতে পারে। যদি মতের দ্বিমত হয়, তখন আমরা চিন্তা করি যে মার্কেটে আসলে কি যাচ্ছে, তখন মার্কেটের রেজাল্টের উপর ডিপেন্ড করে আমাদের মতামতটাই হচ্ছে মেইন ফোকাসে থাকে, যে কে কার ডিসিশনটা ফাইনাল, এটা মুখ্য বিষয় না, মার্কেট কি চাচ্ছে সেটা মুখ্য বিষয়। সেটাই, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা আইডিয়া। এই জন্য অ্যাকচুয়ালি আপনারা খুব মানে বন্ডিংটা খুব ভালো হচ্ছে, যে আপনারা নিজেদেরকে কখনো নিজেদেরকে কখনো কাস্টমারের উপর চাপিয়ে দিতে চান না। কাস্টমার অ্যাকচুয়ালি কি চায় সেই অনুযায়ী আপনারা অ্যাকচুয়ালি চলেন। হ্যাঁ, আমাদের দুইজনের মধ্যে, আমাদের যারা ক্লোজ যারা আছেন তারা অনেকে বলে যে আমাদের দুইজনের মধ্যে একটা আলহামদুলিল্লাহ একটা কেমিস্ট্রির মতো আছে। যেমন হচ্ছে আমি হচ্ছে মিডিয়া সাইডটা হচ্ছে আমি হ্যান্ডেল করি, ও হচ্ছে ফিল্ডার সাইডটা হ্যান্ডেল করে। সো যেহেতু দুইটা সাইড দুইজনের, সো আমার সাইডেও যাই না, ও হচ্ছে আমার সাইডেও আসে না। সো এই ব্যাপারটা আমরা দুইজনের সাথে ম্যাচিং করে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা বিষয়টা মেইনটেইন করি।
এটা কিন্তু খুবই মানে এটা কিন্তু খুব দরকার আসলে। অনেকেই বলা যায় যে বিজনেসে কি হয়, পার্টনারশিপ মানে কি অ্যাকচুয়ালি একটা সাইকেলের দুইটা প্যাডেলের মতো। সাইকেলের দুইটা প্যাডেলের ব্যালেন্স যদি পারফেক্টলি দেওয়া যায়, সাইকেল কিন্তু খুব সুন্দরভাবে সামনে আগাবে। কিন্তু আমরা যদি এমন হয় যে ফিল্ডের কাজ, দুজনই ফিল্ডে কাজ করছে, দুজনই মার্কেটিং এ কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু আসলে বিজনেসের সামনে আগায় না। একটা সাইকেলের প্যাডেল দুইটা সমানভাবে যদি সামনে আগায় তাহলে বিজনেসের সামনে আগাবে। এটা কিন্তু একটা অনেক বড় একটা শিক্ষা। পার্টনারশিপের বিজনেসে যে কথাটা আপনি বললেন, এটা কিন্তু আমরা প্রথমে যখন শুরু করছি তখন থেকে আমাদের প্ল্যান এটা ছিল যে আমরা এখন শুরু করতেছি, এখন থেকে শেষ পর্যন্ত যতদিন এই বিজনেস আছে আমরা এই দুইজনই থাকবো। হ্যাঁ, দেখা যায় তখন তো আমরা জানতাম না যে আমাদের বিজনেস আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখানে চলে আসবে। হ্যাঁ, তো আমরা এত গ্রো করবো এটা তো আমরা জানতাম না। তো আমরা ওইখান থেকে যেই চিন্তা ভাবনাটা করছি আজ পর্যন্ত আমরা দেখা যায় অনেকেই কিন্তু আমাদের সাথে অ্যাড হইতে চাইছে। হ্যাঁ, বড় ভাই হোক বা রিলেটিভস হোক, ফ্রেন্ডস হোক বা আননোন পারসন হোক, অনেকেই অ্যাপ্রোচ করছে, বাট আমরা কাউকেই আমাদের বিজনেস আনি নাই। ভালো সিচুয়েশন হোক বা খারাপ সিচুয়েশন হোক, ইন ফিউচার আমাদের কোনো প্ল্যান নেই পার্মানেন্ট কোনো হচ্ছে আপনার পার্টনার নেওয়া। হ্যাঁ, অন্যান্য হচ্ছে বিজনেস রিলেটেড অন্য কিছু মানে কানেক্টেড থাকতে পারে বা সাব ব্র্যান্ড থাকতে পারে। দেখা যায় যেহেতু বিজনেস আমার গ্রো করতেছে, আমরা হয়তো বা ইনভেস্টমেন্ট নিতে পারি একটা শর্ট টার্মের জন্য, ইনভেস্টর নট পার্টনার। না, পার্টনার কখনোই আমরা নিব না, সেটা আমাদের কখনো প্ল্যান নাই। আর আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। দেখা যায় ও যদি কিছু একটা বলে, থাকে না যে একটা মানে কর্কশ একটা ব্যাপার যে না ঠিক আছে না এমনি কেন, আমি যেটা বলছি এটাই, কখনো এরকম হয় নাই। ও কিছু বললে আমি শুনি, আমিও যেহেতু এটা আমার বিজনেস, এটা টোটালি আমার পার্সোনাল লাইফ বা আদার সবকিছু থেকে বাইরে, আমি বিজনেস নিয়ে চিন্তা করি। তো ও কিছু একটা চিন্তা করে বললে আমি ওটা শুনি, বুঝি, আমার যদি কোনো কিছু বলার থাকে আমি বলি, ও সেটা শুনে বুঝে তারপর আমরা একটা ডিসিশনে যাই। আসলে আসলে এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি, এইভাবেই আমাদের চলতেছে। আসলে আরেকটা বিষয় যদি আমি অ্যাড করি, যে আমরা যখন বিজনেসটা শুরু করি তখন হচ্ছে আমরা দুইজন একটা চুক্তি করছিলাম ছোটখাটো, যে আমরা বিজনেস শুরু করব, ঠিক আছে, বাট বিজনেসের জায়গায় থাকবে ফ্রেন্ডশিপের জায়গায় থাকবে। আমরা কিন্তু একদম চাইল্ডহুড ফ্রেন্ড, ক্লাস 5 থেকে হচ্ছে আমরা একসাথে। তো আলহামদুলিল্লাহ, সো আমাদের মাইন্ডসেট এটাই ছিল যে যদি কখনো এরকম দেখতেছি যে বিজনেসের কারণে আমাদের ফ্রেন্ডশিপের লাইফে কোনো ইফেক্ট পড়তেছে, আমরা তখন একটা চুক্তি করে নিয়েছিলাম যে দরকার পড়লে বিজনেস বন্ধ করে দিব, বাট ফ্রেন্ডশিপ বন্ধ করা যাবে না। বাহ, ওয়াও, এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং শুনে খুবই ভালো লাগলো যে আগে বন্ধুত্ব তারপরে ব্যবসা, ব্যবসার জন্য বন্ধুত্ব কখনো ভাঙা যাবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে ইনশাআল্লাহ এটা আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো ডিসিশন। আমি আপনাদের এই ডিসিশনগুলা অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং এর যে বিষয়গুলা এগুলা দেখে খুবই অবাক হচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা সত্যি খুব ট্যালেন্টেড একটা মানুষ, যে তারা আপনারা খুব মানে সত্যি কথা বলতে যে আপনাদের মধ্যে যদি বিরোধ থাকতো বিজনেসটাকে আপনারা এই পর্যন্ত আগিয়ে নিয়ে আসতে পারতেন না। আপনারা সঠিক সময় সঠিক ডিসিশনগুলো নিতে পেরেছেন বলেই এ পর্যন্ত এসছে, যেটা কিনা আমাদের তরুণ সমাজের সবারই কিন্তু উচিত যে বোঝা যে ভাই মাথা গরম করা যাবে না। আমরা কিন্তু মাথা গরম করতে বেশি পছন্দ করি, ঠিক আছে, কিছু একটা হলেই মাথা গরম করে ফেলি। মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এরকম একটা প্রবলেমে পড়লাম, এর পরবর্তী সলিউশনটা কি অ্যাকচুয়ালি, নাকি? ঠিক আছে, আজকে আমরা অনেক অনেক বিষয় জানতে পারলাম অ্যাডজেক্টিভ বাংলাদেশ সম্পর্কে, এবং তাদের সম্পর্কে আপনারা আরো বেশি জানতে পারবেন। ওনাদের ওয়েবসাইট, আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা জানি কি? www.adjectivebd.com। এবং ওনাদেরকে যদি আপনারা সার্চ করতে চান, ওনাদের প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, আমি এতক্ষণ ধরে পরে আছি, খুব আরামদায়ক লাগছে, এবং মাথায় যেই ব্যান্ডানাটা পরলাম এটাও খুব মানে ভালো লাগছে। তো যাই হোক, তো এই প্রোডাক্টগুলো যদি আপনারা সার্চ করতে চান সেক্ষেত্রে আপনারা দি অ্যাডজেক্টিভ বাংলাদেশ পেজে আপনারা যেতে পারেন, ভিজিট করতে পারেন, এবং ওনাদের যে আউটলেটগুলো আছে সেই আউটলেটগুলোতেও ভিজিট করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আগামীতে নতুন নতুন পর্বে আরো নতুন নতুন মানুষ আসবে, নতুন নতুন ব্যবসা আসবে, নতুন নতুন কমেডি আসবে, আর অনেক কিছু আসবে। দি ক্যাপ্টেন সেরিনা প্রেজেন্স দি ক্যাপ্টেন শো উইথ ইবনুলের আজকের এই পর্বে উপস্থিত ছিলেন মিস্টার অর্থি এবং মিস্টার সাগর। দি ক্যাপ্টেন সেরিনা প্রেজেন্স দি ক্যাপ্টেন শো উইথ ইবনুল প্রত্যেক বৃহস্পতিবার রাত 8:30 শুধুমাত্র দি ইবনুল এক্সপিরিয়েন্স পেজে চোখ রাখুন। সো আজ এই পর্যন্তই। দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনাদের? সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, অ্যাডজেক্টিভকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। না, কি কইলি এটা? কি বলার কিছু বলার আছে? না, সব সময় যেভাবে সাপোর্ট করে আসছিলেন ইনশাআল্লাহ আগামীতে এইভাবে সাপোর্ট করে আসবেন। আচ্ছা, কিছু বলার আছে? তারপর আমিও কিছু কইলাম। বলা হয়ে গেছে অলরেডি, আমাদের এই শো শেষ হয়ে গেছে, বলা হয়ে গেছে, শেষ। আচ্ছা আচ্ছা, মানে এই যে লাস্টে ফানি হলো না, এটাই দিয়ে দিব, এই আনকাটটাই দিয়ে দিব, ঠিক আছে? না না, কি বললি, এটা কি বললি? এটা দিলে কিন্তু মজা হবে অ্যাকচুয়ালি। না না, আনকাট দিও না। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, অবশ্যই আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন, তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে যদি বিজনেস করার ইন্টেনশন থাকে, তো অবশ্যই হচ্ছে নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে এবং 100% অনেস্ট থাকতে হবে।
অনেস্ট থেকে কনফিডেন্ট রেখে হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর নামে ব্যবসাটা শুরু করতে হবে। সো আল্লাহ যাই দিবে তাই হচ্ছে শুকরিয়া আদায় করে সেটা গ্রহণ করতে হবে। সো বিজনেসে লোকসান হলে সেটা আবার ধৈর্য হারা হয়ে ফেলে চলবে না, যেটা হচ্ছে আমার পার্টনার একটু আগে বলেছে। সো অবশ্যই নিজের প্রতি ধৈর্য রাখতে হবে এবং আল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখতে হবে। ইনশাআল্লাহ। সো এই আর কি। সো ওকে, ঠিক আছে, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পর্বে।